এটি ভালো না। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা আমাদের রুটিন অনুযায়ী আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বাংলাদেশ বিষয়াবলীর থেকে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব। যারা ইতিমধ্যে আমাদের লাইভে জয়েন করছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, একটু জানাবেন আপনারা কে কোথা থেকে আছেন, কে কোথা থেকে এই লাইভটা জয়েন করছেন একটু কাইন্ডলি জানাবেন। আর লাইভটাকে একটু শেয়ার করবেন। মৌসুমী প্রিয়া ওয়ালাইকুম আসসালাম, খায়রুল বাশার ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু পরিচয় পর্ব সেরে নেই। ওয়ালাইকুম আসসালাম জীবন, আসসালাম ওয়ালাইকুম আসসালাম সিদ্দিক। আকলিমা খান কেমন আছেন স্যার? ভালো আছি। খায়রুল বাশার আমি বগুড়া থেকে। আপনাদের দোয়ায় আমি মাশাআল্লাহ ভালোই আছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমরা যদি চাকরির পরীক্ষায় পড়াশোনা নাও করতাম তাও আমাদের জানতে হতো, কারণ এটা আমাদের রক্তের সাথে মিশে আছে। যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। যে যুদ্ধ না হলে আমরা আসলে এখানে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। আজকে আমরা বাংলায় কথা বলতেছি, বাংলায় পড়াশোনা করাচ্ছি, সেটা করতে পারতাম না। তো সেই যুদ্ধ নিয়ে আমরা আজকে কথা বলবো। তো সবাই সেই মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সবাইকে উৎসর্গ করে আমি আজকে আমার লাইভ ভিডিও ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো হ্যাঁ, আমি ভালো আছি। অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছেন, যে যেই জায়গা থেকেই জয়েন করুন না কেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত। আপনারা এই লাইভ ক্লাসে জয়েন করেছেন, আপনাদের জন্য আমি এই লাইভ ক্লাসটা চালু করেছি। আপনারা না থাকলে আমার এই লাইভ ক্লাস মূল্যহীন। স্বাগত। সবাইকে হ্যালো। ইনশাল্লাহ আপনারা আজকে আমার সাথে থাকবেন। আর সবাই একটু খাতা কলমটা নিয়ে বসেন। আজকে টপিকটা হচ্ছে গিয়ে আপনার বোঝার চেয়ে শোনা এবং লেখার প্রতি গুরুত্ব বেশি দিবেন। হবিগঞ্জ থেকে, বগুড়া থেকে আজকে সবাই খাতা নেন। যাদের আশেপাশে খাতা নেন নাই তারা একটু কাইন্ডলি খাতা এবং কলমটা হাতে নেন। আজকে আমরা বুঝবো, লিখবো এবং শিখবো, একসাথে সব কিছু করতে হবে। আজকে না লিখলে আপনারা কিন্তু আগাতে পারবেন না। আজকে লেখাটা খুবই জরুরি। আর সবাই লাইভটাকে শেয়ার করছেন কিনা একটু কাইন্ডলি শিওর হবেন। আজকে আমি দেখছি আমার টপ ফ্যান চেক করেছি, অনেক নতুন ভিউয়ার যারা টপ ফ্যানে জায়গা করে নিয়েছে। আমি চাই আপনারা সবাই এই টপ ফ্যানের ভিতরে জায়গা করে নেবেন। যারা আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার লাইভটাকে বেশি বেশি শেয়ার করবে তারাই এই টপ ফ্যানে জায়গা করে নেবে। মাহফুজ আমার স্টুডেন্ট, ওয়ালাইকুম আসসালাম। মেরাজ লক্ষ্মীপুর থেকে। খাতা কলম নিছেন কিনা একটু আমাকে জানান তো। যারা যারা খাতা কলম নিছেন বলেন তো ইয়েস, একটু কমেন্টসে জানান তো ইয়েস যে হ্যাঁ আমরা খাতা কলম নিয়েছি। একটু জানান যে ইয়েস খাতা কলম নিয়েছি। আচ্ছা, আমাদের আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে, মাহফুজ আই এম ফাইন ইউ, অপারেশন সার্চলাইট কি? এটার উত্তর কে কে জানেন একটু বলতে পারবেন? অপারেশন সার্চলাইট কে কে জানেন একটু বলেন তো যে হ্যাঁ আমি জানি। যারা যারা অপারেশন সার্চলাইট সম্পর্কে জানেন তারা একটু বলেন যে হ্যাঁ আমি জানি। যারা অপারেশন সার্চলাইট সম্পর্কে জানেন তারা বলেন জানি, আর যারা জানেন না তারা একটু বলেন যে জানি না।
যারা খাতা কলম নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেকেই খাতা কলম নিয়েছে। তানিয়া সুলতানা, হ্যালো। কে কে জানেন অপারেশন সার্চলাইট সম্পর্কে? একটু বলেন তো যে জানি। আচ্ছা, এরপর আসে অপারেশন জ্যাকপট, এটা সম্পর্কে কে কে জানেন একটু বলেন তো, অপারেশন জ্যাকপট। ইয়েস, আচ্ছা। এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু কমেন্টস করেন তো, কোন তারিখে স্বাধীনতার ঘোষণা করেন? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটা আসলে কোন তারিখে হয়? এটার উত্তর একটু আপনারা আমাকে কমেন্টসে জানান তো, কোন তারিখে স্বাধীনতার ঘোষণাটা হয়? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটা মূলত কোন তারিখে হয়? আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটা আসলে কত তারিখে হয়? সবাই একটু লাইভটাকে শেয়ার করবেন, আর আপনারা কমেন্টসে জানান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কত তারিখে হয়। যদি জানেন তাহলে অবশ্যই লিখে জানান আমাকে। আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে করেন? কে স্বাধীনতার ঘোষণা করেন? এই কোশ্চেনটার অ্যান্সার কে কে পারেন একটু বলবেন আমাকে। এরপর আছে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, কবে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়? তারপর হচ্ছে, অস্থায়ী সরকার কবে শপথ পাঠ করেন? আচ্ছা, এই যে কোশ্চেনগুলো, এগুলো আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশেষ করে ইন্টারভিউ বোর্ড, তারপর প্রিলি, এই জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী এবং মুক্তিযুদ্ধের টপিক থেকে কোশ্চেনগুলো আসে। আমরা মূলত ধারাবাহিকভাবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার শেখার চেষ্টা করব। আমাদের এখানে আমি অলরেডি দেখছি 40 জন লাইভে জয়েন করেছেন, কিন্তু আমি মাত্র আমার লাইভটায় ভিডিওটায় আমি মাত্র লাইক দেখেছি 22 জন। বাকিরা কেন লাইক করেন না রে ভাই? ভিডিওটা লাইক মাত্র 22 জন, কিন্তু আমি এখানে অলরেডি লাইভে দেখতেছি 40+। আপনারা সবাই একটু লাইক করেন, কমেন্টস করেন, আমরা তাহলে মূল ক্লাসে আগাচ্ছি। আর সবাই শেয়ার করতে বলবেন না কিন্তু, আমি আবার বলছি, টপ 20 ফ্যানদের জন্য থাকছে বিনামূল্যে শিট, বিনামূল্যে একটা প্যাকেজ সাজেশন থাকতেছে টপ 20, যারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে। খাতা কলম যারা নিয়েছেন তারা একটু শুরু করেন, যারা নেন নাই তাদেরকে একটু কাইন্ডলি বলবো আপনারা খাতা কলম ম্যানেজ করেন, কত শুধু শুনলে এখানে হবে না, লিখতে হবে। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্টস করছেন। আচ্ছা, আমরা এটা পরবর্তীতে মিলিয়ে নেব, এই প্রশ্নের উত্তরগুলো আমরা পরবর্তীতে মিলিয়ে নেব। যারা কমেন্টস করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা চলে যাই আমাদের কি বলে মার্চ মাস থেকে আমরা ধারাবাহিকভাবে শিখে আসব, কারণ মার্চ মাসের পর থেকে আমাদের মূলত যে মুক্তিযুদ্ধের যে আনুষ্ঠানিকতা বা যে কাজগুলো শুরু হয় সেটা আসলে মার্চ থেকেই শুরু হয়। তো আমরা মার্চের শুরু থেকেই জেনে আসব। আপনি একটু খাতা নেন আর লিখেন। আর আপনারা করেন কি বলে, নুরুল ইসলাম ভাই আসলাম, ধন্যবাদ।
আপনারা হেডলাইন দেন 1 মার্চ 1971 বা 1 মার্চ 1971। হ্যাঁ, আমরা আপনাদের জন্য ওয়েট করতেছিলাম, এইমাত্র শুরু করলাম। 1 মার্চ 1971 আপনারা হেডলাইন দেন আর লেখেন, এই দিন পাকিস্তানের তখনকার রাষ্ট্রপতি, এই দিন পাকিস্তানের তখনকার রাষ্ট্রপতি ইয়াহিয়া খান 3 মার্চে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া 3 মার্চে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় অধিবেশন স্থগিত করেন। আজকে মুক্তিযুদ্ধ বিষয়ে মাহফুজ, লাইভটাকে ভালো করে খেয়াল করো আর তুমি যথাসম্ভব শেয়ার করো আর প্রশ্নগুলোর উত্তর দাও। আর আমরা এখন যে টপিকটা পড়তেছি সেটা একটু খেয়াল করো। এই দিন পাকিস্তানের তখনকার রাষ্ট্রপতি ইয়াহিয়া খান 3 মার্চে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় অধিবেশন স্থগিত করেন। এই কাজটা করেন গিয়া হচ্ছে ইয়াহিয়া খান। এদিন পাকিস্তানের তখনকার রাষ্ট্রপতি ইয়াহিয়া খান 3 মার্চে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় অধিবেশন স্থগিত করেন। কবে করেন? 1 মার্চ। এর প্রতিবাদে ঢাকা স্টেডিয়ামে পাকিস্তান বনাম কমনওয়েলথ একাদশের মধ্যে টেস্ট ক্রিকেট খেলা বন্ধ হয়ে যায়। তাসফিয়া জান্নাত, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। লেখা হলে একটু বলবেন যে লেখা হয়ে গেছে, কমপ্লিট লিখবেন। লেখা হয়ে গেলে কমেন্টসে একটু জানাবেন কমপ্লিট। আমি আবার বলতেছি, এই দিন পাকিস্তানের তখনকার রাষ্ট্রপতি ইয়াহিয়া খান 3 মার্চে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় অধিবেশন স্থগিত করেন। এর প্রতিবাদে ঢাকা স্টেডিয়ামে পাকিস্তান বনাম কমনওয়েলথ একাদশের মধ্যে টেস্ট ক্রিকেট খেলা বন্ধ হয়ে যায়। কমপ্লিট। নেক্সট চলে যাই আমরা। এরপর আপনারা হেডলাইন করবেন 2 মার্চ 1971। আজকে আমরা যে তথ্যগুলো দেই এই তথ্যগুলো আপনাদের সারা জীবনের জন্য মনে রাখবেন। এটা আপনার কি বলে অস্তিত্বের প্রশ্ন। আচ্ছা, ইবা কমপ্লিট। নেহা, কেমন আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? মৌসুমি কমপ্লিট। লেখা শেষ হয় নাই। আচ্ছা, সমস্যা নাই। লেখা শেষ না হলে আমরা, যাদের লেখা শেষ হয় নাই তারা ওইখানে স্টপ করে রাখবেন, পরবর্তী লেখাটা শুরু করবেন। আমি আবার বলছি, যাদের লেখাটা শেষ হয় নাই তারা লেখাটা ওইখানেই স্টপ করবেন, পরবর্তী লেখাটা শুরু করবেন। কারণ হচ্ছে গিয়ে, কারণ এই লেখাটা আপনি যেটুকু মিসিং হবে সেটুকু পরে আমার সেভ ভিডিও থেকে দেখে নেবেন। আর আমি চেষ্টা করব এখানেই শেষ করার জন্য। আর যারা স্ক্রিনশট নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট নিতে পারবেন, কিন্তু হয় কি, স্ক্রিনশট নিলে ওটা আপনার আর পড়া হবে না। সবচেয়ে লেখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যারা লিখতে পারবেন তারাই এটা মনে রাখতে পারবেন, তারাই এখানে গেইন হবেন। আর হাতের লেখাটা একটু তাড়াতাড়ি করবেন। ঝুমা কমপ্লিট। মিনহাজ মিয়া সবুজ, আমার ভালো একটা স্টুডেন্ট চলে এসেছে। আমার আর এক স্টুডেন্ট মাহফুজ চলে এসেছে। মিনহাজ মিয়া সবুজ, টেকনোলজি ব্যবহার করলেই হবে না। টেকনোলজি মানুষকে আসলে কি বলে, নিজের সৃজনশীলতা থেকে দূরে নিয়ে যাচ্ছে। লিখতে হবে, না লিখলে এটা মাথায় থাকবে না। আচ্ছা, 2 মার্চ কী ঘটনা ঘটছে এটা খুবই ইম্পর্টেন্ট। 1 মার্চের থেকে 2 মার্চটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। 2 মার্চের এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসামা আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসামা আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। দুই মার্চ 1971 হেডলাইন দিবেন এবং নিচে লিখবেন, এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসামা আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। নিচে লিখবেন, শিবনারায়ণ ছিলেন এই পতাকার রূপকার। শিবনারায়ণ ছিলেন এই পতাকার রূপকার, মানে এই পতাকাটা ডিজাইন করেছেন শিবনারায়ণ। তবে সেটা বাংলাদেশের বর্তমান পতাকা নয়।
বাংলাদেশের বর্তমান পতাকায় হচ্ছে গিয়ে আপনার মানচিত্র নেই, কিন্তু 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসামা আব্দুর রব বাংলাদেশের যে মানচিত্র খচিত পতাকাকে উত্তোলন করেন, তার ভিতরে লাল বৃত্তের ভিতরে একটা মানচিত্র দেওয়া ছিল। তাহলে সেই মানচিত্রটা এখন কোথায় গেল? কমপ্লিট। আচ্ছা, আমরা চলে আসি, মানচিত্রটা কোথায় গেল? নিচে নিচে লিখবেন, নোট লিখবেন নিচে, যে কামরুল হাসান কর্তৃক পতাকাটির পরিমার্জিত রূপ হলো বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকা। এটার পরিপূর্ণ রূপ দেয় কে? কামরুল হাসান। কামরুল হাসান কর্তৃক পতাকাটির পরিমার্জিত রূপ হলো বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকা। তাহলে বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার হচ্ছে কে? কামরুল হাসান। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিষ্টি মেয়ে কমপ্লিট, জুমা কমপ্লিট, ইবা কমপ্লিট, মৌসুমী রিয়া কমপ্লিট। আর আবার বলছি যাদের কমপ্লিট হবে না তারা ওখানেই স্টপ করে একটু জায়গা নিয়ে রাখবেন। পরবর্তীতে লাইভ শেষে সেভ ভিডিও থেকে আপনারা ওই অংশটুকু নিয়ে নেবেন, কিন্তু অবশ্যই এখানে লিখবেন, কেউ আবার এটার জন্য বসে থাকবেন না। আচ্ছা, আমরা চলে যাই 3 মার্চ। শাহিন আলম, কি সমস্যা ভাই? আকলিমা কমপ্লিট, মাহফুজ, নুরুল ইসলাম শেষ। ভাই যারা লিখবেন তারা অনেক উপকার পাবেন। আমি এটার কি বলে বাস্তব নিজে কি বলে এটার গ্যারান্টি, যে যারা লিখবেন তারা অনেক উপকৃত হবেন। যারা শুধু ভিডিওটা দেখবেন তারা 50% উপকৃত হবেন। যারা ভিডিওটা না দেখে অন্যদিকে মনোযোগ দেবেন তারা 0% উপকৃত হবেন। যারা লিখবেন তারা 100% উপকৃত হবেন। আচ্ছা, 3 মার্চ, এবার হেডিং করেন 3 মার্চ 1971। এই দিনে পল্টন ময়দানে জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করেন। 3 মার্চের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, এই দিনে পল্টন ময়দানে জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করেন। এই দিনে পল্টন ময়দানে, এই দিন বলতে 3 মার্চ 1971, পল্টন ময়দানে জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করেন। তাহলে যদি কোশ্চেন করি, জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার কখন বা কত তারিখে ঘোষণা করেন? স্বাধীনতার ইস্তেহার কবে বা কত তারিখে ঘোষণা করেন? উত্তর কি হবে? আবার যদি প্রশ্ন করা হয় যে স্বাধীনতার ইস্তেহার কে ঘোষণা করেন? শিশির কমপ্লিট, নেহা কমপ্লিট, মারজানা কমপ্লিট, শাখাওয়াত কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন কিছু আমার স্টুডেন্টের নামের আগে টপ ফ্যান আছে। তারা কিভাবে টপ ফ্যান হলো? আপনার নামের পাশে কেন টপ ফ্যান নাই? মাহফুজ, গুড স্যার, ধন্যবাদ তোমাকে। কেন টপ ফ্যান নাই বলেন তো? মৌসুমীরা কমপ্লিট। টপ ফ্যান নাই এই কারণে, আপনি আমার পেজের ভিতরে ঢুকে সব ভিডিওতে লাইক দেন নাই, বা সব পোস্টে লাইক করেন নাই, সব পোস্টগুলো শেয়ার করেন নাই। যারা এই কাজটা করেছে সব ভিডিওতে শেয়ার, লাইক, কমেন্ট, সব পোস্টে লাইক, শেয়ার, কমেন্টস করছে, দেখেন আপনারাই দেখতে পাচ্ছেন তাদের নামের সামনে টপ ফ্যান লেখা আছে। আর এই টপ ফ্যানের 20 জন যারা, তারা আমার কাছ থেকে একটা প্যাকেজ সাজেশন পাবে। 3 মার্চ জুমা, হ্যাঁ, মৌসুমী রিয়া, শাহিন আলম 3 মার্চ, তাসলিমা কমপ্লিট, সারামণি কমপ্লিট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার বলছি, এই দিনে পল্টন ময়দানে জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করেন। এই ইস্তেহারে দেশের নামকরণ, জাতীয় সঙ্গীত গ্রহণ, স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমানকে ঘোষণা করা হয়। এই ইস্তেহারে কী কী কয়টা বিষয় রাখা হয়? জাতীয় সঙ্গীত, দেশের নাম কি হবে, স্বাধীনতার সর্বাধিনায়ক কে, এটা আমাদের শেখ মুজিবুর রহমানকে ঘোষণা করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাবেয়া বস্রী কমপ্লিট, আকলিমা খান কমপ্লিট, শিশির বাজা কমপ্লিট। মিষ্টি মেয়ে 3 মার্চ, ধন্যবাদ। আপনারা কিন্তু পারতেছেন। আশা করি আমার সাথে যদি ধারাবাহিক ক্লাসগুলো করেন আপনারা মুক্তিযুদ্ধ সম্পর্কে সকল কোশ্চেনের উত্তর দিতে পারবেন। এরপরে হেডিং করবেন 4 মার্চ, 4 মার্চ 1971।
এই 4 মার্চ 1971 কি ঘটনাটা ঘটছে? তানিয়া সুলতানা কমপ্লিট, ঝুমা কমপ্লিট, ধন্যবাদ। এরপর হেডিং করেন 4 মার্চ 1971। এই দিনে রেডিও পাকিস্তানের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বেতার। এই দিনে রেডিও পাকিস্তান মানে পাকিস্তানের যে আগে রেডিও চ্যানেল ছিল সেই চ্যানেলটার নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বেতার। আগে তো মূলত টিভি চ্যানেল ছিল না, এত রেডিও চ্যানেলগুলোই খুব বেশি কি বলে মানে তথ্যপূর্ণ ছিল, সবাই ওইটাই দেখতো, কারণ বাসায় বাসায় এত টিভি ছিল না আগে। তাহলে যেহেতু এই রেডিও পাকিস্তানের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বেতার। আবার বলতেছি, লেখেন 4 মার্চ 1971। এই দিনে রেডিও পাকিস্তানের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বেতার। যাদের লেখা হয়েছে তারা বলেন তো, বাংলাদেশ রেডিও পাকিস্তানের নাম পরিবর্তন করে কবে বাংলাদেশ বেতার রাখা হয়? আকলিমা কমপ্লিট, তাসলিমা কমপ্লিট, আইনাল হক কমপ্লিট, সরি বাই। আমি কেবল স্বাগত, তুমি আমাদের সাথে থাকো। আচ্ছা, এরপর দেখেন 7 মার্চ মোস্ট ভ্যালুয়েবল। 4-এর পর 5-6 মার্চ ওভাবে তেমন কোনো ভ্যালুয়েবল ঘটনা আমরা দেখতে পাই না। 7 মার্চটা হচ্ছে আপনাদের 3 স্টার। 7 মার্চটা হচ্ছে আপনাদের জন্য 3 স্টার। এই দিনে শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে জনসভায় ভাষণ প্রদান করেন। হেডলাইন দেন 7 মার্চ। যারা 4 মার্চ বলছে সবাইকে ধন্যবাদ। 7 মার্চ হেডলাইন দেন, এই দিন শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে জনসভায় ভাষণ দেন। আর রেসকোর্স ময়দান হচ্ছে বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যান। আমরা যে সোহরাওয়ার্দী উদ্যান সম্পর্কে জানি সেটাই হচ্ছে তৎকালীন রেসকোর্স ময়দান। আচ্ছা, আপনি কি জানতেন সেই ভাষণটার দৈর্ঘ্য কতটুকু ছিল, কত মিনিটের ভাষণ ছিল? সেই ভাষণে মূলত কি কি দাবি করা হয় বা জনগণের প্রতি কি কি নির্দেশনা দেওয়া হয়? যদি না জেনে থাকেন তাহলে এখনই লেখেন। 17 মিনিট 56 সেকেন্ড বা প্রায় 18 মিনিটের এই ভাষণ একটি ঐতিহাসিক ভাষণ। এই ভাষণের দৈর্ঘ্য ছিল 17 মিনিট 56 সেকেন্ড বা প্রায় 18 মিনিট। যদি কোনো প্রশ্নের উত্তরে 17 মিনিট 56 সেকেন্ড দেয়া থাকে তাহলে অবশ্যই আপনি সেইটাকে অ্যান্সার করবেন। কিন্তু যদি কোনো কি বলা থাকে 17 মিনিট 18 মিনিট, তাহলে কিন্তু অবশ্যই 18কে আপনার অ্যান্সার করে আসতে হবে, 17কে অ্যান্সার করা যাবে না। তাহলে 17 মিনিট না, 17 মিনিট 56 সেকেন্ড অথবা প্রায় 18 মিনিট। যদি আপনার কোনো অ্যান্সারে থাকে 17 বা 18, তাহলে কিন্তু আপনি 17 অ্যান্সার করতে পারবেন না, তাহলে কিন্তু 18 অ্যান্সার করতে হবে। এই ভাষণে তিনি 4টি দাবি, পাকিস্তান সরকারের প্রতি 4টি দাবি ও বাংলাদেশের জনগণের প্রতি 10টি নির্দেশনা প্রদান করেন। 7 মার্চের ভাষণে তিনি কি করেন? 4টি দাবি ও জনগণের প্রতি 10টি নির্দেশনা প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে 7 মার্চের ভাষণের দৈর্ঘ্য 23 মিনিট। এরকম যদি শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে যদি কোনো কোয়েশ্চেন আসে, তাহলে তার মতে এর দৈর্ঘ্যটা হবে 23 মিনিট। লেখা হইলে বলবেন কমপ্লিট। 7 মার্চে এই দিনে শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে জনসভায় ভাষণ প্রদান করেন। যেই ভাষণটা ছিল ঐতিহাসিক একটা ভাষণ, আর এই ভাষণের দৈর্ঘ্য হচ্ছে 17 মিনিট 56 সেকেন্ড বা প্রায় 18 মিনিট। এই ভাষণে 4টি দাবি ও জনগণের প্রতি 10টি নির্দেশনা প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে 7 মার্চের ভাষণের দৈর্ঘ্য 23 মিনিট। রাবেয়া বসরি কমপ্লিট, ধন্যবাদ। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। বর্ষা কমপ্লিট।
এরপর আমাদের 7 মার্চ থেকে আর 19 মার্চের মধ্যে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। এরপর আমরা হেডিং করব 19 মার্চ 1971 কমপ্লিট। জুমা কমপ্লিট, আকলিমা খান কমপ্লিট, মৌসুমী রিয়া কমপ্লিট, আইনাল হক কমপ্লিট। ধন্যবাদ সবাইকে। যারা কমপ্লিট করতে পারেন না তাদের জন্য আমার একটা দিক নির্দেশনা, আপনারা ওখানেই স্টপ করবেন আর আমি চেষ্টা করব এখানে কমপ্লিট করিয়ে নেওয়ার জন্য। আপনারা ওখানে স্টপ করবেন এবং আমার লাইভ শেষে ভিডিওটা থেকে আপনি আর ওই অংশটুকু দেখে নেবেন। 19 মার্চ 1971 এই দিন গাজীপুরে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। সশস্ত্র মানে হচ্ছে কি অস্ত্রসহ। এখানে গাজীপুরের কেউ আছেন, তারা কিন্তু অনেক ভাগ্যবান, কারণ তারাই প্রথম সাহসিকতার সাথে অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। কেউ গাজীপুর থাকলে জানাবেন, গাজীপুরের কেউ থাকলে জানাবেন। এই দিন গাজীপুরে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। রীতা জামান, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? তোমাকে আমার এই লাইভ ক্লাসে স্বাগত। জীবন কমপ্লিট, ধন্যবাদ। রীতা জামান, তুমি যদি খাতা না নিয়ে থাকো তাহলে অবশ্যই খাতা নিয়ে শুরু করো। যারা এইমাত্র জয়েন করছেন তাদেরকে আবার বলছি, আপনারা লাইভটাকে শেয়ার করবেন, ভিডিওটাকে লাইক করবেন, আপনার প্রয়োজনীয় তথ্য কমেন্টস করবেন এবং সাথে খাতা কলম নিয়ে বসবেন। 19 মার্চ এই দিন গাজীপুরে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। যদি প্রশ্নে আসে যে কবে বা কত তারিখে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়, উত্তর হবে কিন্তু 19 মার্চ। রীতা জামান, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আইনাল হক, ধন্যবাদ তোমাকে, তুমি আসছো। কমপ্লিট। আচ্ছা, আমরা চলে যাই এরপরে। আমরা চলে যাব এরপর হেডিংয়ে দেব 23 মার্চ 1971। হেডিংয়ে দেব 23 মার্চ 1971। এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই দিন বলতে 23 মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে তার বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করে। লিখবেন প্লিজ। মেহেদি হাসান কমপ্লিট, শাহিন আলম কমপ্লিট, আব্দুল মুমিন কমপ্লিট, তানিয়া সুলতানা কমপ্লিট। আচ্ছা, আমি বলছিলাম 23 মার্চ 1971 হেডিং করবেন আর এর নিচে লিখবেন এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে তার বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আচ্ছা, যদি প্রশ্ন আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে আনুষ্ঠানিকভাবে তার বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন, তাহলে উত্তর হবে, উত্তর কি হবে? 23 মার্চ 1971। আচ্ছা, আমরা এতক্ষণ কিন্তু মুক্তিযুদ্ধের ভিতরে কিন্তু সরাসরি প্রবেশ করিনি। আমরা এতক্ষণ ছিল মুক্তিযুদ্ধের পূর্বের আভাস, মূলত কোনো একটা ঘটনা ঘটার কিছু পূর্বাভাস থাকে। তাহলে 1 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত মূলত মুক্তিযুদ্ধটা সংগঠিত হওয়ার কিছু পূর্বাভাস আমরা পেয়েছি এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা নোট করেছি। অনেক তথ্য আছে, সব তথ্য আমার নোট করতে হবে না, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই তথ্যগুলো আমরা নোট করেছি। শিশির বেজা কমপ্লিট, তানিয়া সুলতানা কমপ্লিট, আব্দুল মমিন কমপ্লিট। সবার হাতের লেখার স্পিড তো অনেক সুন্দর। মেহেদি হাসান টপ ফ্যান কমপ্লিট। আমি সবার নামের সামনে টপ ফ্যান দেখতে চাই। আকলিমা খান কমপ্লিট, মিষ্টি মেয়ে তাসলিমা কমপ্লিট, মৌসুমী রিয়া কমপ্লিট। আজকে আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে দেই। আজকে আপনাদেরকে দায়িত্ব হচ্ছে আপনার মিনিমাম 5টা বন্ধুকে আপনি আমার এই লাইভ ক্লাসটা সম্পর্কে অবগত করবেন। প্রত্যেকে তার 5জন বন্ধুকে, ক্লোজ 5জন বন্ধুকে যারা চাকরির পরীক্ষা দিবে তাদেরকে আপনারা মেসেঞ্জারে হোক বা ফোনে হোক, যেভাবে হোক আমার এই লাইভটা সম্পর্কে অবগত করবেন। যা আপনারা তাই শেয়ারের মাধ্যমে বা তাকে জানানোর মাধ্যমে সেই বন্ধু যদি এই লাইভ ক্লাসে এসে উপকৃত হয়, সে কিন্তু সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। তো আপনি এই সুযোগটা মিস করবেন না। আপনি আপনার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে এই লাইভ ক্লাস সম্পর্কে অবগত করবেন এবং দরকার হলে ক্লাস রুটিনটা তাকে প্রদান করবেন। এটা আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম।
এই দায়িত্বটা কে কে পালন করবেন বলেন তো, একটু বলেন তো ইয়েস ইয়েস, যে হ্যাঁ আমি পালন করবো, একটু বলেন তো ইয়েস। দায়িত্বটা কে কে পালন করবেন আজকে থেকে? আপনার ক্লোজ 5 জন বন্ধু বা বান্ধবীকে এই লাইভ সম্পর্কে অবগত করবেন, সেটা হোক মেসেঞ্জারে হোক ফোনে। প্রয়োজনে তাকে আমার যে কোনো একটা ভিডিও বা লিংক পাঠিয়ে দিবেন, যেন তারা এই ক্লাসটা করতে আগ্রহী হয়। আজিজুল নাকিব, খুবই দুঃখিত তোমার নেট প্রবলেম হচ্ছে, এটা সাময়িক ঠিক হয়ে যাবে। বিক্রম রায়, মিস করার কিছু নাই, চলে আসছো। চলে না আসলে মিস করতে, যেহেতু চলে আসছো তাই মিস করার কোনো সুযোগ নাই, অবশ্যই মিস করবে না। ইয়েস ইয়েস ইয়েস, সবাই ইয়েস, বাহ। মিষ্টি মেয়ে, হ্যাঁ 5 জনকে অলরেডি দিয়ে দিছি। আচ্ছা, যারা দিয়ে দিছেন তারা একটু বলবেন যে হ্যাঁ আমি দিয়ে দিছি, আর যারা দেন নাই তারা ইয়েস। নুরুল ইসলাম, আমার এক ফ্রেন্ড অ্যাড হয়েছে। আচ্ছা, যারা নতুন কারো রেকমেন্ডসে অ্যাড হবেন অবশ্যই তার নামটা উল্লেখ করবেন যে আমি অমুক বন্ধু বা অমুক ভাইয়ের রেফারেন্সে এখানে আসছি, তাহলে আমি তাকে একটা ধন্যবাদ জানিয়ে দেবো যার রেফারেন্সে আপনি আসছেন। বর্ষা, অনেকজনকে পাঠাইছি, থ্যাংক ইউ। ইয়েস, সুলতানা হাসান জীবন, ইয়েস। সুলাইমান হোসেন জীবন, ইয়েস। আজাদ চৌধুরী, আমি দিয়েছি। মিষ্টি মেয়ে, প্রথম থেকে আমার ফ্রেন্ডদের দেই। মিষ্টি মেয়ে, ধন্যবাদ। তসলিমা, আমি অলরেডি শেয়ার করেছি, ধন্যবাদ। আচ্ছা, যারা যারা দিছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এটাই হচ্ছে ভালোবাসা। আচ্ছা, আমরা এতক্ষণ নেহা, আমি দিয়ে দিচ্ছি, ধন্যবাদ ধন্যবাদ। শেয়ার না, আমি বিক্রম রায়, আমি শেয়ার না, শেয়ার বলিনি, শেয়ার তো অবশ্যই করবেন। আমি বলেছি যে আপনার ক্লোজ যারা, আপনার মানে খুবই কাছের যারা, যাদেরকে আপনি চান এই লাইভ ক্লাসটাকে জয়েন করাতে, তাদেরকে আপনি মেসেঞ্জারে লিঙ্কটা দিয়ে দেন, অথবা মেসেঞ্জারে বলেন যে আমি এরকম একটা ক্লাস করতেছি, তুমি আমার সাথে আসো, জয়েন করো, আমরা একসাথে এখানে মজা করি, ক্লাস করি এবং শিখি, মজায় মজায় শিখি। হ্যাঁ, আমার মামা মেহরাজ এর মাধ্যমে আসছি স্যার। আপনার মামা মেহরাজকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আচ্ছা, আমরা পরবর্তীতে এই যে 23 মার্চ পর্যন্ত যে আমরা ঘটনাগুলো এবং সেখানে যে ঘটনা ঘটছে আমরা সেটা আমরা নোট করলাম। আমরা এখন পরে হাইলাইট করব 25শে মার্চ। 25শে মার্চ, 25শে মার্চ 1971। যারা যারা দিছেন সবাইকে ধন্যবাদ। লেখেন 25শে মার্চ 1971। এরপর 25শে মার্চ 1971 লেখার পর লিখবেন অপারেশন সার্চ লাইট। অপারেশন সার্চ লাইট লিখবেন। 25শে মার্চ 1971 পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি, পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান, সবাই লিখবেন ইয়াহিয়া খান বাঙালি জাতির উপর সামরিক অভিযানের, ইয়াহিয়া খান বাঙালি জাতির উপর সামরিক অভিযানের হুকুমনামায় স্বাক্ষর করেন। এটা হচ্ছে সে কি করলো, বাঙালিদেরকে মারার যে হুকুম সেই হুকুমটা দিয়ে দিল। পাকিস্তানি হানাদার বাহিনীকে বাঙালিদেরকে নির্বিচারে গুলি করে মারার হুকুম দিয়ে দিল। এটা স্বাক্ষর করেছেন কে? এটা একটা কোশ্চেন হতে পারে। তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান। আমি আবার বলছি, 25 মার্চ 1971 পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান বাঙালি জাতির উপর সামরিক অভিযানের হুকুমনামায় স্বাক্ষর করেন। লেখা হলে বলবেন। এই অভিযানের সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট। এটার একটা আবার সাংকেতিক নামও দিছে, দেখেন খারাপ কত বড় হতে পারে। হুকুমনামায় স্বাক্ষর তো করছে করছে, এর আবার একটা সাংকেতিক নামও দিয়েছে। সবাই একটু লিখবেন প্লিজ। মৌসুমি রিয়া, খুবই ফাস্ট, ধন্যবাদ, লেখা কমপ্লিট হয়ে গেছে। আমি আবার বলছি, অপারেশন সার্চলাইট আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। তারা নারকীয় হত্যাযজ্ঞ চালাইছিল এই অপারেশন সার্চলাইটের কারণে। 25শে মার্চ 1971 পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান বাঙালি জাতির উপর সামরিক অভিযানের হুকুমনামায় স্বাক্ষর করেন। এই অভিযানের সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট।
তাসলিমা কমপ্লিট, আব্দুল মমিন কমপ্লিট, শাহিন আলম কমপ্লিট, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসেন, হাইলাইট করেন 26শে মার্চ 1971। 26শে মার্চ অনেকগুলো ঘটনা ঘটেছে, এর ভিতরে সর্বপ্রথম হাইলাইট করেন স্বাধীনতার ঘোষণা। আকলিমা খান কমপ্লিট, মিষ্টি মেয়ে কমপ্লিট, ঝুমা কমপ্লিট, শিশির ভেজা কমপ্লিট। শিশির ভেজা, আপনার মূল নাম কি? শিশির তো ভেজাই থাকে, কিন্তু আপনি কি ভেজা থাকেন? আপনার মূল নামটা কি? তানিয়া সুলতানা কমপ্লিট, নূর ইসলাম কমপ্লিট। আচ্ছা, আপনারা 26শে মার্চ 1971 স্বাধীনতার ঘোষণা হেডলাইন করেন। মিনাজ মিয়া, ধন্যবাদ তোমাকে, তুমি লাইভে থাকো, তুমি থাকলে আমার খুব ভালো লাগে। স্বাধীনতার ঘোষণা, সামরিক অভিযান শুরু হলে, সামরিক অভিযান কোনটা? আগে আপনারা লেখেন, আমি পরে আলোচনা করতেছি। সামরিক অভিযান শুরু হলে 26শে মার্চ, সামরিক, এটা কিন্তু 26 না, 26। সামরিক অভিযান শুরু হলে 26শে মার্চ সামরিক অভিযান শুরু হলে 26 মার্চ 1971 সালের প্রথম প্রহরে, সামরিক অভিযান শুরু হলে 26শে মার্চ 1971 সালের প্রথম প্রহরে আনুমানিক রাত 12টা 20 মিনিটে, আনুমানিক রাত 12টা 20 মিনিটে। শিশির বিজা সালমা, খুব সুন্দর একটা নাম। সামরিক অভিযান শুরু হলে 26শে মার্চ 1971 প্রথম প্রহরে আনুমানিক রাত 12টা 20 মিনিটে, আনুমানিক রাত 12টা 20 মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীর কাছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীর কাছে একটি বাণী প্রেরণ করেন। সবাই লিখবেন। সামরিক অভিযান শুরু হলে 26শে মার্চ 1971 প্রথম প্রহরে আনুমানিক রাত 12টা 20 মিনিটে, মানে 25শে মার্চ দিবাগত রাত্রে 12টার পরে কিন্তু 26 শুরু হয়। খেয়াল করেন, 25শে মার্চ রাত্রে সামরিক অভিযান শুরু হয়েছে এবং ওই রাত্রেরই রাত 12টার পরে, 12টা 20-এ, মানে 12টার পর থেকে তো 26শে মার্চ হয়ে যায়, তাহলে 12টার পরে 12টা 20 মিনিট, সেটা ছিল 26শে মার্চ। তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীর কাছে একটি বাণী প্রেরণ করেন। আর এই জহুর আহমেদ চৌধুরীর নামেই কিন্তু বর্তমানে চৌধুরী জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আছে চট্টগ্রামে, ওনার নামই নামকরণ করা হয়েছে। মিনহাজ মিয়া, একা একা মিষ্টি খাও, আমি মিষ্টি খাবো না, আমাকেও দিও। আবার বলতেছি, আনুমানিক রাত 12টা 20 মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীর কাছে একটি বাণী প্রেরণ করেন। তিনি এখানে উল্লেখ করেন সেই বাণীটা কি ছিল। সেই বাণীটা ছিল, দিস মে বি মাই লাস্ট মেসেজ, দিস মে বি মাই লাস্ট মেসেজ টু ইউ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। দিস মে বি মাই লাস্ট মেসেজ টু ইউ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। মানে এর কথা হচ্ছে, এটাই হতে পারে আমার শেষ বক্তব্য বা বাণী, এবং আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। এটা কে বলেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এটাই ছিল স্বাধীনতার ঘোষণা, এটা ছিল স্বাধীনতার মূল ঘোষণা। এরপর যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাকে প্রচার। আপনারা মাথায় ভালো করে নেন, এই 26শে মার্চ রাত 12টা 20 মিনিটে ছিল স্বাধীনতার মূল ঘোষণা। এরপরে যত যা ঘটনা ঘটছে সেটা হচ্ছে এই ঘোষণাটাকে অন্য লোকে কি করছে? প্রচার করছে, অন্যান্য লোকে
প্রচার করছে। আর এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, এবং এই মুহূর্ত থেকেই বাংলাদেশ স্বাধীন। ব্যাপারটা আবার এই ইংলিশ লেখাটাকে আপনারা মুখস্থ করে ফেলবেন যে শেখ মুজিবুর রহমান কি বলছে, দিস মে বি মাই লাস্ট মেসেজ টু ইউ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। আর এইটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। প্রশ্ন যদি আসে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটা কি, তখন আপনারা এটা বলবেন, দিস মে বি মাই লাস্ট মেসেজ টু ইউ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। আর এটাই হচ্ছে স্বাধীনতার ঘোষণা, আর তখন থেকেই বাংলাদেশ স্বাধীন। এরপর অনেক মাধ্যমে বা অনেক ওয়েতে স্বাধীনতার ঘোষণাটাকে প্রচার করা হয়। আচ্ছা, আমরা এরপর আসি, অনেকে কমপ্লিট বলতেছে, আমরা আসি স্বাধীনতার ঘোষণাটা প্রচারের দিকে চলে যায়, এটা কিভাবে প্রচার দেওয়া হয়। তাহলে স্বাধীনতার ঘোষণাটা কখন হয়েছে বলেন তো? হিমেল হিনু কমপ্লিট, আকলিমা খান কমপ্লিট, উর্মিন নেহা কমপ্লিট, মেহেদি হাসান কমপ্লিট, মাসুদ রানা কমপ্লিট। আচ্ছা, কবির হোসেন কমপ্লিট। আচ্ছা, 26শে মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস, কারণ স্বাধীনতার ঘোষণাটা করছে 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুমানিক রাত 12টা 20 এবং তখন থেকেই বাংলাদেশ স্বাধীন। সেই কারণে 26শে মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। দেখেন এরপর লেখেন, গুড, 26শে মার্চ। এরপর রাত আনুমানিক 1টা 20 বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। লিখবেন, নোট করেন। মিনহাজ মিয়া বলছে, দিস মে বি মাই লাস্ট মেসেজ টু ইউ ফ্রম টুডে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট। মিনহাজ মিয়া হয়ে গেছে এখন স্বাধীনতার ঘোষণাপত্রর প্রচারক, সে কিন্তু ঘোষক না। এই মেসেজটা যে প্রচার করবে তারা কিন্তু ঘোষক না, তারা হচ্ছে প্রচারক। তাহলে 26শে মার্চের রাতে আবার কি ঘটনা ঘটলো, সে ঘোষণাটা দেওয়ার কিছুক্ষণ পর, মানে 1টা 20 তাকে কি করা হলো, গ্রেপ্তার করা হলো। কমপ্লিট। এরপর হেডলাইন দিবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, হেডলাইন দিবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এখানে একটু খেয়াল করবেন, 26 মার্চ 1971 চট্টগ্রামের কালুরঘাটে, তারিখ হচ্ছে 26 মার্চ 1971, জায়গাটা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাটে। চৌধুরী বিলাল মোহাম্মদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র প্রতিষ্ঠা হয়। চট্টগ্রামের কালুরঘাটে চৌধুরী বিলাল মোহাম্মদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, মনে রাখবেন, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র প্রতিষ্ঠা হয়। সবাই লিখবেন প্লিজ। কিন্তু পরদিন 27 মার্চ 1971 বিপ্লবী শব্দটি বাদ দিয়ে নাম রাখা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বিপ্লবী শব্দটি বাদ দিয়ে নাম রাখা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তাহলে এখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে প্রতিষ্ঠা হয়, 26শে মার্চ নাকি 27শে মার্চ? 27 মার্চ কিন্তু তার নামটা পরিবর্তন করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র করা হয়। এখন যদি প্রশ্ন আসে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে প্রতিষ্ঠা হয়, আমি নোট করে লিখে দিছি, দেখবেন 26শে মার্চ। আমি একটা গল্প বলি। একটা মেয়ে, তার নাম হচ্ছে, জন্মের সময় তার নাম রাখা হয়েছে রেবা। এখন বাংলাদেশে অনেক মেয়ের নামই হতে পারে রেবা, গল্পটা শুনবেন মনোযোগ দিয়ে। এখন সে তখন জানলো না যে রেবাটা শব্দটা অর্থ কী বা কী। সে বড় হলো, মিনিমাম মনে করেন যে সে, তার বিয়েও হয়ে গেল, সেই মেয়েটার, তার ছেলে মেয়েও হয়ে গেল। একটা সময় এক হুজুর জিজ্ঞেস করলো তাকে যে তোমার নাম কি? সে বলল, হুজুর আমার নাম রেবা। তখন সে কি করলো, হুজুর বলল, হায় হায় তুমি কি নাম রেখেছো? রেবা অর্থ হচ্ছে সুদ। রেবা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সুদ। এই নামটা তো তোমার রাখা ঠিক হয় নাই। তাহলে রেবা বলল তখন যে হুজুর আমি কি করব? তাহলে তোমার নামটা পরিবর্তন করো, তোমার নামটা দাও সালমা খাতুন। তুমি একজন মুসলিম মেয়ে, তোমার নামটা দাও সালমা খাতুন।
এখন দেখেন সে 25 বছর বা 30 বছর বয়সে তার নাম পরিবর্তন হয়েছে, কিন্তু তার জন্ম তারিখ কি পরিবর্তন হয়েছে? জি না, তার জন্ম তারিখ পরিবর্তন হয় নাই। তাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে 26শে মার্চ। তখন নাম ছিল বিপ্লবী বেতার কেন্দ্র, কিন্তু পরবর্তীতে নাম হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। দেখেন তার নাম পরিবর্তন হয়েছে, কিন্তু জন্ম তারিখ কিন্তু পরিবর্তন হয় না। আশা করি গল্পটা বুঝতে পারছেন। কারণ নাম পরিবর্তন হতে পারে, কিন্তু জন্ম তারিখই ঠিকই থাকে। তাই যেহেতু সেই বেতার কেন্দ্রটা প্রতিষ্ঠা হয় 26শে মার্চ, এটা একটা নতুন বেতার কেন্দ্র, মাথায় রাখবেন। 26শে মার্চই এই নতুন বেতার কেন্দ্রটা প্রতিষ্ঠা হয়, যার নাম দেওয়া হয় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। পরে এটার নাম পরিবর্তন করে রাখা হয় কবে? তার পরের দিন 27 মার্চ নাম পরিবর্তন করে রাখা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বিপ্লবী কথাটা বাদ দেওয়া হয়। আচ্ছা, আপনারা অনেকক্ষণ লেখছেন, একটু 1 মিনিটে রিল্যাক্স, আমি একটু পানি খাই। হ্যাঁ, আপনারা তো লিখতে লিখতে কাহিল হয়ে গেছেন, একটু পানি খাবেন? ঢেলে দিব? কে কে পানি খাবেন বলেন, আমি ঢেলে দেই। মেহেদি হাসান কমপ্লিট, রাসেল কমপ্লিট, মৌসুমী রিয়া কমপ্লিট, আকলিমা খান কমপ্লিট, তাসলিমা কমপ্লিট, মাসুদ রানা জি স্যার। আচ্ছা, আপনি হা করেন, আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, রীতা জামান, হা হা হা। রীতা জামান কি পানি ঢেলে দিব? নেহা কমপ্লিট, হিনিউ কমপ্লিট, রাসেল। আচ্ছা, আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যারা দেন বলছেন তাদের সবাইকে ঢেলে দিচ্ছি। হা করেন। হ্যাঁ, হাত ব্যথা হাত ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য একটু আমি বিরতি দিলাম, একটু মজা করি, তাই না? সারাক্ষণ পড়াশোনা করলে বোরিং লাগে, পড়াশোনার ভিতরে বিনোদন থাকতে হয়। স্বপ্না দেন চৌধুরী কমপ্লিট, সারামণি হা হা। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, বিরতি হলো, আমরা এখন চলে যাই পরে। স্বাধীনতার ঘোষণা প্রচার, ব্যাপারটা মাথায় রাখবেন। স্বাধীনতার ঘোষণা কিন্তু দেওয়া হয়ে গেছে। সেটা কে দিছে? শেখ মুজিবুর রহমান। এখন এটা কিভাবে প্রচার করব সেটা নিয়ে আমরা কথা বলবো এখন। প্রচার আর ঘোষণা দেওয়া কিন্তু এক না। রীতা জামান অবশ্যই ছাড়। ধন্যবাদ, আমিও আসলাম ভাই। মিনহাজ মিয়া ভেরি ফানি ঝুমা। জীবন, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। হাত ব্যথা করে? জি ভাই, চলেন মজা করি। ভাই, জীবনটা হচ্ছে বেদনা। জীবনটা হচ্ছে যত, আপনি যেখানেই যাবেন না কেন, যেই কাজ করবেন না কেন, প্যারা আর প্যারা। সবসময় একটু হাসি খুশি থাকার চেষ্টা করবেন। সেই আপনার প্যারাটাকে আপনি এনজয় করবেন, যে আপনি প্যারা নিচ্ছেন সেটাকেই আপনি এনজয় করবেন, যে হ্যাঁ এটা প্যারা, এটাই আমার কাছে ভালো লাগতেছে। এনজয় করবেন, তাহলে আর কোনো কিছু কষ্ট মনে হবে না। মেহেদি হাসান, থ্যাংক ইউ। আমিও অনেক আনন্দ পেয়েছি জীবন, আপনাদের সাথে থেকে খুব ভালো লাগতেছে আমারও। আচ্ছা দেখেন, স্বাধীনতার ঘোষণাটা কখন কিভাবে প্রচার করছে সেটা আমরা জানবো। আমরা অনেকে অনেকভাবে জেনেছি, কিন্তু এখন আমরা একটু নতুনভাবে জানি, যেটা আমাদের কোশ্চেনে অ্যান্সার করতে হবে যেভাবে। আদৌ আদৌ জানলে হবে না, একদম মানে কি বলে, ডেফিনিটভাবে জানতে হবে। শাহিন আলম ভাই, আপনার হাসি নাইস। হ্যাঁ, আমি তো আপনার হাসি দেখতে পাচ্ছি না। আশা করি আপনার হাসিও খুব সুন্দর। তবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ফেস টু ফেস লাইভে আসবো কিছুদিন পরে। 26শে মার্চ 1971 দুপুর 2টা 10 মিনিটে হেডলাইন করবেন স্বাধীনতার ঘোষণা প্রচার। হেডলাইন করবেন স্বাধীনতার ঘোষণা প্রচার। 26 মার্চ 1971 দুপুর 2টা 10 মিনিটে।
আহ, জীবন একটা কঠিন পরীক্ষা। বিক্রম রায় সঠিক বলেছেন স্যার। মৌসুমী রিয়া, আমি সবসময় হাসি খুশি থাকি। ভেরি গুড। ক্যামেরার সামনে এসে নেক্সট থেকে ক্লাস করবেন, হাসি দেখব। রীতা জামান, অবশ্যই। নেক্সট বলতে কিছুদিন পর, আপাতত আসতেছি না। আমার একটু লজ্জা পাই তো আমি, দেখি লজ্জাটা কেটে গেলে আসবো। আমি অনেক লাজুক। মিনাজ মিয়া ভাই দিলেন তো হাসায়, এবার ঠেলা সামলান। আমি হাসাইতেও পারি আবার ঠেলা সামলাইতেও পারি, কারণ আমরা আমাদের এই কি বলে কোয়ালিটিটা আছে বলেই আমরা টিচার। ধন্যবাদ মিনহাজ মিয়া সবুজ। লিখবেন স্বাধীনতা ঘোষণা প্রচার 26শে মার্চ 1971 দুপুর 2টা 10 মিনিটে মোহাম্মদ হান্নান এই বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পক্ষে, আর একটু যদি করে ভালো করে বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। মজা মানে হাসি এবং হাসি মানে মস্তিষ্কের টনিক। স্যার অনেক ধন্যবাদ। ও স্যার, লজ্জা বললে হবে না। লজ্জা হচ্ছে গিয়ে আমার ভূষণ। লজ্জা হতে পারে অনেক মেয়ের ভূষণ, কিন্তু আমি মনে করি লজ্জা আমার ভূষণ। আমি অনেক লাজুক। স্যার আপনাকে খুব ভালো লাগে। হাই হাই, ওয়েলকাম বন্ধু মুরাদুজ্জামান শেখ, আমার ক্লাসমেট, ক্লোজ ফ্রেন্ড। সে একটা কলেজের টিচার। ওয়েলকাম তোমাকে বন্ধু, আমি তোমাকে পেয়ে ধন্য। তুমি আর তোমার পরিবারের প্রতি অনেক অনেক শুভকামনা। হ্যাঁ হ্যাঁ স্যার, মাঝে মধ্যে বিনোদন দেন, খারাপ লাগে না? হাসলে ফ্রেশ লাগে নিজেকে। হ্যাঁ, হাসবেন, প্রচুর হাসবেন। প্রয়োজনে অপ্রয়োজনে হাসবেন, একা একা হাসবেন, ঘুমের মধ্যে হাসবেন, যখন খুশি তখন হাসবেন, খুব ভালো লাগবে। শাহিন আলম আমার মতো, ধন্যবাদ। আচ্ছা, স্বাধীনতার ঘোষণা প্রচার। এরপর এরপর লিখবেন, আচ্ছা এই যে 26শে মার্চ 1971 দুপুর 2টা 10 মিনিটে মোহাম্মদ হান্নান কে দে বলেন তো? মোহাম্মদ হান্নান, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ হান্নান এই বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। সে কিন্তু ইংরেজিতে দেয়। এখানে আপনারা আইডেন্টিফাই করে রাখবেন, সামনে লিখে রাখবেন ইংরেজিতে, সে ঘোষণাটা দেয় ইংরেজিতে। আচ্ছা, তখন কি বাংলাদেশে স্বাভাবিক যে পরিস্থিতি ছিল বা যেভাবে শিক্ষা ব্যবস্থা ছিল, তখন কি ইংরেজিতে স্বাধীনতার ঘোষণাটা বোঝার মতো লোক ছিল? আপনার কি মনে হয়? হাতে গোনা কিছু লোক ছাড়া। তাসলিমা কমপ্লিট। মৌসুমী রিয়া, স্যার দেখি না পেজটা পুরো। হ্যাঁ, এখন দিয়েছি, দেখেন। মুরাদুজ্জামান শেখ, আমার মতো জনপ্রিয় হতে পারোনি, ঠিক আছে বন্ধু, তুমি আমার থেকে অনেক অনেক গুণ বেশি জনপ্রিয়, আমি জানি। তোমার টঙ্গী কলেজ গেট, তুমি এক কথায় কি বলে মানে সবার কাছে প্রিয় একজন টিচার তুমি। আমি মাঝে মাঝে তোমাকে ফলো করার চেষ্টা করি। হিমু কিন্তু দেখেন কথা বলার ফাঁকে ফাঁকে কমপ্লিট করে নিয়েছে। হিমেল হিনু, এরাই হচ্ছে আসলে মূলত জিনিয়াস, লেজেন্ড। হাসবে, মজা করবে, সাথে সাথে লিখে নেবে। আর যারা শুধু হাসছেন তারা কিন্তু পিছিয়ে পড়ে গেছেন। দেখছেন, আমরা যারা হাসছে মজা করছে সাথে সাথে লেখাও কমপ্লিট করে নিয়েছে। মুরাদুজ্জামান শেখ বন্ধু, আমি তোমার সঙ্গ চাই, আমি চাই তুমি আমার সাথে থাকো, তাহলে আমি খুব ভরসা পাই। রীতা জামান মুখটা খুলেন, হাহা করে শব্দ করে নয়ে যাবে। সবার কমপ্লিট, ওয়াও, সবাই ট্যালেন্ট, সবাই জিনিয়াস। 26শে মার্চ 1971 সন্ধ্যা 7টা 40 মিনিটে
আবুল কাশেম সন্দীপ এই বেতার কেন্দ্র থেকে বাংলায় স্বাধীনতার ঘোষণা দেন? লিখবেন 26 মার্চ 1971 সন্ধ্যা 7:40 আবুল কাশেম সন্দীপ এই বেতার কেন্দ্র থেকে বাংলায় স্বাধীনতার ঘোষণা দেন। যারা জিনিয়াস জিনিয়াস নিয়ে কিছু কথা বলা হয়েছে, যারা স্ক্রিনশট নিছে তারা কি জিনিয়াস না, তারা ওভার জিনিয়াস। কমপ্লিট লিখিনি বলে যে অনেকের কাছে জিনিয়াস হতে পারলাম না। ডোন্ট ওয়ারি, যারা লেখা কমপ্লিট হয়েছে তারা সবাই জিনিয়াস। কমপ্লিট লিখতে হবে এটা না, আপনার কাছে যদি মনে হয় যে আপনি লিখেছেন তাহলে আপনি জিনিয়াস। এরপর পরদিন 27 মার্চ 1971 এই বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। সবার কমপ্লিট হলে আমরা এখানে একটু গল্প বলবো। তানিয়া সুলতানা আর লিখতে হবে না, এখন লিখতে হবে না, এখন একটা গল্প বলবো। এই যে ঘোষণাটা তিনটা হলো কেন দেখেন, মোহাম্মদ হান্নান একবার ঘোষণা দিয়েছে, আবুল কাশেম সন্দীপ একবার ঘোষণা দিয়েছে, আবার মেজর জিয়াউর রহমান একবার ঘোষণা দিয়েছে। ঘোষণা তিনটা হলো কেন এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আপনারা খাতা কলমটা রেখে একটু মনোযোগ দিয়ে শোনেন, কানটা খাড়া করেন, খাতা কলমটা পাশে রাখেন, মনোযোগ দেন একদম স্ট্রেট ফুল কি বলছে স্যার আর লিখতে, স্যার আমি লিখছি স্ক্রিনশট নিচ্ছি। গুড, যারা লিখছেন আর স্ক্রিনশট নিচ্ছেন তারা তারা তো কি বলে স্মার্ট, তারা জিনিয়াস এবং স্মার্ট। আচ্ছা শুনেন গল্পটা। বাংলাদেশে কেবল 26 মার্চ, মাসুদ্দানা খুবই দুঃখিত, শুনেন তাহলে গল্পটা। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রই ছিল তখন একমাত্র প্রচারের মাধ্যম। স্বাধীনতার ঘোষণাপত্রটা বা স্বাধীনতার ঘোষণা প্রচারের একমাত্র মাধ্যম ছিল বাংলাদেশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। দেখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে কেবল 26 মার্চ, আর ওই 26 মার্চই আবার দুপুর 2টা 10 কী করলো, মোহাম্মদ হান্নান সাহেব এই বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিলেন। তাহলে ঘটনাটা কি ঘটলো, যেদিন একটা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা হয় ওই দিন কি সাথে সাথে সকল মানুষ জানতে পারে যে এই নতুন একটা বেতার কেন্দ্র এত ফ্রিকোয়েন্সিতে এই বেতার কেন্দ্রটা চলবে এবং এখান থেকে আজকেই ঘোষণা দিবে? এটা তো জানা সম্ভব না। যেহেতু এটা জানা সম্ভব না সেই কারণে মোহাম্মদ হান্নান যে 26 মার্চ দুপুর 2টায় যে ঘোষণাটা দেন এটা কেউ জানতে পারে না, মানে অনেকেই জানতেই পারে না যে সে একটা ঘোষণা দিয়েছেন। মানে তার ঘোষণাটার রেজাল্ট হচ্ছে ধরতে পারেন 0.00001%, মানে তার এই ঘোষণাটা কোনো কাজেই আসে নাই। এবং সে কী করছে, বাংলায় ঘোষণা দেয় না, সে আবার কিন্তু ইংরেজিতে দিচ্ছে। তাহলে এখন দেখেন বাংলা, একে তো মানুষ এটা জানেই না যে নতুন একটা বেতার কেন্দ্র সৃষ্টি হয়েছে, কারণ সবাই মাত্র যেদিন সৃষ্টি হয়েছে ওই দিনই ঘোষণা দেওয়া হয়েছে। এরপরে ওবার সে আবার কী করছে, ওভার স্মার্ট ইংরেজিতে ঘোষণাটা দিছে। তাহলে যে ঘটনাটা ঘটলো যে কেউ জানলো না, কেউ বুঝতেও পারে না যে কি ঘোষণাটা কি হলো বা কী আসলে ঘটনাটা কি ঘটলো। এরপর কি করলো, যখন দেখে যে ওভাবে রেসপন্স হচ্ছে না, আবার 26 মার্চ সন্ধ্যা 7:40 আবার কি করলো, আবুল কাশেম সন্দীপকে দিয়ে ওই একই বেতার কেন্দ্র থেকে, মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলায় ঘোষণাটা দেওয়ান। কার পক্ষে? অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে। কিন্তু কথা হচ্ছে ওই যেই লাউ সেই কদু, বাংলায় ঘোষণা দিলেও হবে কি, যতই বাংলায় দেখ আর না দেখ তারা জানিই না যে এই কি বলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে কোনো বেতার কেন্দ্র আছে, কারণ তখনও অতটা পরিচিত হয়নি এই বেতার কি বলে এই বেতার কেন্দ্রটা। তাহলে এই যে মোহাম্মদ হান্নান সাহেব আর আবুল কাশেম সন্দীপ এরাই কিন্তু মূলত প্রথম স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। একজন ইংরেজিতে প্রচার করেন আর একজন বাংলায় প্রচার করেন, কিন্তু যেহেতু তাদের কথাটা ইংরেজি যেটা সেটাও এবং বাংলা যেটা দুইটার একটাও তারা অনেকেই জানতো না যে নতুন একটা বেতার কেন্দ্র, এই কারণে তারা মানুষের লোকে মুখে কিন্তু অতটা প্রচারিত হয়নি। আমরা কিন্তু অনেকেই জানতাম না যে এরা স্বাধীনতার ঘোষণা প্রচার করেন।
তাহলে কি কি করা গেল? এখন ওইখানে যারা চট্টগ্রামে যারা নীতি নির্ধারক ছিল, যারা ওই বাংলাদেশ বেতার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, তারা চিন্তা করলো আমাদের এই ঘোষণাটা তো কোনো কাজে আসতেছে না, তাহলে কি করা যায়? তাহলে করা যায় এমন একজন লোককে দিয়ে আমরা এই ঘোষণাটা প্রচার করব যাতে মানুষ আস্থা পায়। তো এখন দেখেন তো, বাংলাদেশে এখন একমাত্র আস্থার জায়গা কারা বলেন তো? বাংলাদেশে একমাত্র আস্থার জায়গা হচ্ছে সেনাবাহিনী। আমরা এখনও কিন্তু সেনাবাহিনীকে বাংলাদেশের আস্থা মনে করি। দেখবেন করোনার সময় যখন সেনাবাহিনী আমাদের মাঠে নামছে, তখন আমরা কিন্তু একটা আস্থা ফিরে পাইছি যে এরা কিছু না কিছু করবে। আচ্ছা, মেজর জিয়াউর রহমান ইংলিশে দিছে, মেজর জিয়াউর রহমান ইংলিশে দিছে, ইংলিশে। হোসাইন আরমান, হোসাইন আরমান হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড, আমার মামা, আমার ভালো একজন বন্ধু। আমরা একসময় দীর্ঘদিন কাটাইছি। অভিনন্দন মামা তোমাকে, তোমার জন্য অনেক শুভকামনা। দেখেন তারপর কি করলো, তারা চিন্তা করলো একজন আর্মি পার্সন দিয়ে যদি আমরা এই ঘোষণাটা প্রচার করি তাহলে জনগণ আস্থা পাবে এবং এই কথাটা তারা অল্পতে মেনে নিবে। তা এবং সেই সময়ে মেজর জিয়াউর রহমান সে চট্টগ্রামে ছিল। যেহেতু সে চট্টগ্রামে ছিল, তাকে দিয়েই তখন সেই ঘোষণাপত্রটা পাঠ করান। সেটা কিন্তু ঘোষণা না, সেটা কিন্তু ঘোষণা প্রচার। এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি একটা টানা হেঁচড়া করে যে একজন বলে স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান, একদল বলে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন এটা নিয়ে আমরা টানা হেঁচড়া করব না, আমরা এটা নিয়ে টানা হেঁচড়া করব না। রেকর্ড তো বাংলায় বাজানো হয়, বাংলা ওটার কনভার্ট করা যায়, বাংলা ইংলিশ ওখানে দুইটাই ছিল। আমি এটা কথাটা শেষ করি। তার ঘোষণা একটা ছিল না, তার ঘোষণা একবার ছিল না, তার ঘোষণাটা কন্টিনিউয়াসলি বাজানো হয়েছে, কন্টিনিউয়াসলি। দেখেন না বিশেষ বুলেটিন, যে সমাজ সংবাদের 10টায় একবার খবরে বলে, 12টায় আর একবার বলে, তারপর মনে করেন যে আবার পরের দিন সকালে আর একবার বলে। তাহলে তার সেই ঘোষণাটা কি করা হয়? মেজর জিয়াউর রহমানকে যখন ঘোষণাটা দেওয়া হয় তখন সে কি বলে? মেজর জিয়াউর রহমান বলে, আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মেজর জিয়াউর রহমানের ঘোষণাপত্রটা ছিল এরকম, আমি আবার বলছি, আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বিহাফ, এটা ভালো করে খেয়াল রাখবেন, বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে আমি মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। এখন আপনি যদি বিএমপি পন্থী হন, আপনি যদি পরীক্ষায় দাগিয়ে আসেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আপনি কিন্তু নাম্বার পাবেন না। কারণ আমাদের বইতে যেটা আমাদের কি অ্যান্সার ধরা হবে সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর স্বাধীনতার ঘোষণা প্রচার করেছেন জিয়াউর রহমান। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপর এই ঘোষণাটা কোনটা, যেটা আই মেজর জিয়াউর রহমান বা জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে আমি মেজর জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। এরপর এই ঘোষণা 27 তারিখ থেকে দেয়, কিন্তু 26 তারিখ, সরি সে দেয় 27 তারিখ। তাহলে এই 27 তারিখ থেকে বারবার এটা প্রচার হতে লাগলো। যেহেতু এটা বারবার মনে করেন একটা রেডিওতে বারবার হচ্ছে যে আই মেজর জিয়া ডিক্লেয়ার, আই মেজর জিয়া ডিক্লেয়ার, সকালে একবার শুনলেন, বিকেলে একবার শুনলেন, রাত্রে একবার শুনলেন, মানে এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে। এই কারণে মানুষের লোকে মুখে সবাই মেজর জিয়ার নামটা তখন পপুলার হয়ে গেল, এবং তখন সবাই বলল যে ঘোষণাটা কে দিচ্ছে, মেজর জিয়াউর রহমান, এবং সে একজন আর্মি পারসন। সো এটা অবশ্যই এখানে মানে কি বলে, আস্থা রাখার মতো একটা ঘোষণা। একজন আর্মি পারসনকে সবাই আস্থা রাখে একজন আর্মি পারসনের প্রতি, কারণ তারা ওইভাবে প্রশিক্ষিত এবং তারা ওইভাবে ট্যালেন্টেড থাকে।
তো আমি মেজর জিয়াউর রহমানের প্রতি সম্মান রেখে বলছি, সে স্বাধীনতার ঘোষক না, সে হচ্ছে স্বাধীনতার ঘোষণা প্রচারক। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে প্রথম ঘোষণা দেয় কে বলেন তো? প্রথম ঘোষণা দেয় কিন্তু মোহাম্মদ হান্নান ইংরেজিতে। প্রথম বাংলায় ঘোষণা দেন কে? আবুল কাশেম সন্দীপ। কিন্তু এরপর কন্টিনিউয়াসলি যে ঘোষণাটা সেট করা হয় বা যেটাকে ধরে নেওয়া হয় সেটা হচ্ছে মেজর জিয়াউর রহমান। তার ঘোষণাটাই পরবর্তীতে কন্টিনিউয়াসলি চলতে থাকে। আশা করি বুঝতে পারছেন। আর আমার গল্পটাও এখানে মোটামুটি কমপ্লিট। আবার লেখা শুরু করতে পারেন, খাতা কলম নেন। আর একটু কাইন্ডলি এর ফাঁকে জানাবেন ক্লাসটা কেমন লাগতেছে। খুব স্লো নাকি খুব কি বলে দ্রুত, মানে আপনার মতামতটা একটু জানান। আমি বুঝতে পারতেছি না যে খুব স্লো হচ্ছে নাকি খুব দ্রুত হচ্ছে। মিষ্টি মে ক্লিয়ার, গুড। হোসেন আরমান ওভারঅল গুডস। ধন্যবাদ তোমাকে মামা, সাথে থাকবা ইনশাল্লাহ। সীমা দত্ত স্যার আগের প্রশ্নগুলা দেন। হ্যাঁ সীমা দত্ত, তোমার জন্য বলতেছি, আমি লাইভটা শেষ করলে আবার তুমি আমার পেজ থেকে ভিডিওটা শুরু থেকে দেখে নিবা, তোমার যেটা মিসিং হয়েছে ওখান থেকে নিয়ে নিবা ইনশাল্লাহ। আচ্ছা এরপর বলছে এভাবেই হচ্ছে, ভালো হচ্ছে, ঠিক আছে, ভালো এভাবেই চলবে, ঠিক আছে, অনেক নাইস। শিশির বেজা ভালো স্যার। নুরুল ইসলাম মিষ্টি মেয়ে, জয়নব আক্তার ঝুমা পারফেক্ট। রিয়া ভালো স্যার। ফার্স্ট হচ্ছে, আচ্ছা একটু ফার্স্ট তো হতেই হবে, কারণ আমাদের সময় স্বল্পতা। অনেকে এই রাত্র 12টা পর্যন্ত সজাগ থাকতে পারে না। ওকে ভাইয়া ভালো লাগতেছে অনেক। রীতা জামান অনেক ভালো লাগছে স্যার, থ্যাঙ্কস আমাদের জন্য এত সুন্দর আয়োজন করছেন। আপনাদের আয়োজন সামনে আরও অনেক সুন্দর আছে। আমি আপনাদেরকে দায়িত্ব দিয়েছি যে আপনাদের ক্লোজ মিনিমাম 5জন বন্ধু বান্ধবকে এই ক্লাসে জয়েন করাবেন। এখন সেই জন্য আপনি কয়জনকে ইনভাইট করবেন, কয়জনকে জানাবেন, সেটা আপনার উপর। আপনার দায়িত্ব হচ্ছে মিনিমাম একজনের 5জন স্টুডেন্ট নিয়ে আসবেন, যেহেতু একটা ফ্রি ক্লাস, তারা যাতে উপকৃত হতে পারে, এটা আপনার নৈতিক দায়িত্ব। আমার কিন্তু আপনারা 40 জন এখন ক্লাস করতেছেন, এতে আমার যে কষ্ট হবে, আপনারা 100 জন ক্লাস করলেও কিন্তু আমার সেই একই কষ্ট। তো আমি চাই এই একই কষ্টে আপনার বন্ধু বান্ধব যারা আছে, ভাই বোন কাজিন, এদেরকে আপনারা এখানে দরকার হলে লিঙ্ক পাঠিয়ে কি বলে জানিয়ে দিবেন। যারা পুনরায় আলোচনার কথা বলছেন, আপনাদের জন্য আমি সংক্ষেপে বলে দিলাম যে আপনারা আমার ভিডিওটা সেভ করার পর শুরু থেকে আর একবার দেখে নেবেন। তাহলে এখন যেটা আবসা আবসা আছে বা যেটা ক্লিয়ার না, আপনি ঝাপসা দেখতেছেন, এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসে বিরিয়ানি দিয়েন ভাই। মিনাজ মিয়া তুমি স্পন্সর করো, আমি বিরিয়ানি দিয়ে দেবো ইনশাল্লাহ। মিনাজ মিয়া কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, মিনহাজ মিয়া একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমার খুব ক্লোজ স্টুডেন্ট, অফলাইনের স্টুডেন্ট। হোসেন আরমান স্যার একটা কোশ্চেন আছে, বলুন মামা। আচ্ছা এরপর আপনারা লেখায় চলে আসি। আপনারা আপনারা হেডলাইন করবেন মুক্তি বাহিনী গঠন। মুক্তি বাহিনী গঠন। 4 এপ্রিল 1971 সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে, যেটা বর্তমানে হবিগঞ্জ। 4 এপ্রিল 1971 সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে, যেটা বর্তমানে হবিগঞ্জ, বঙ্গবীর এম এ জি ওসমানীর নেতৃত্বে, বঙ্গবীর এম এ জি ওসমানীর নেতৃত্বে, এম এ জি ওসমানীর ফুল মিনিং হচ্ছে মোহাম্মদ আতাউল গনি ওসমানী।
বঙ্গবীর এম.এ.জি. ওসমানীর নেতৃত্বে মুক্তিফৌজ নামে একটি বাহিনী গঠন করা হয়। অল ভিডিওস ডাউনলোড, ওয়াও গুড। মেজর জিয়া কি ফ্রিডম ফাইট করছিল? মেজর জিয়া সেক্টর কমান্ডার ছিল। মেজর জিয়া শুধু মানে যুদ্ধ করে না, সে সেক্টর কমান্ডারও ছিল। সে একজন বীর মুক্তিযোদ্ধা, আমরা তাকে সম্মানের সাথেই বলছি এবং তাকে সম্মান জানিয়ে বলছি। তারা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে এবং সে একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদও ছিল। আমি আবার বলছি, আপনারা লিখবেন 4 এপ্রিল 1971 সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে, বর্তমান হবিগঞ্জ, বঙ্গবীর এম.এ.জি. ওসমানীর ফুল মিনিং হচ্ছে মোহাম্মদ আতাউল গনি ওসমানী এর নেতৃত্বে মুক্তিফৌজ নামে একটি বাহিনী গঠন করা হয়। হোসেন আরমান বলছে বঙ্গবন্ধু কি ফাইট করছিল? ব্যাপারটা ক্লিয়ার করি, বঙ্গবন্ধু ফাইট করে নাই, বঙ্গবন্ধু সকল ফাইটারের লিডার ছিল। একটা জিনিস মনে রাখবেন, রাজা কখনো যুদ্ধ করে না, যুদ্ধ করে সেনাপ্রধান। হোসেন আরমান, রাজা কখনো সশরীরে যুদ্ধ করে না, যুদ্ধ করে সেনাপ্রধান সশরীরে, এটা মাথায় রাখবেন। মেজর জিয়ার ভূমিকা ছিল সেনাপ্রধানের, আর শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল রাজার ভূমিকা। আশা করি বিষয়টা ক্লিয়ার। কিন্তু কারো অবদান কিন্তু কম না, মেজর জিয়ারও অনেক অবদান আছে, কারণ সে সেনাপ্রধানের ভূমিকায় পালন করছে, যদি আমি এটা রাজা হিসেবে চিন্তা করি। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল রাজার ভূমিকায় পালন করছে। ভাই যেটুকু দেখা যায় ওইটুকু লেখেন, পরেরটুকু আমি জানাচ্ছি। হোসেন আরমান ওয়েলকাম। আচ্ছা, 4 এপ্রিল 1971 সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে, বর্তমান হবিগঞ্জ, বঙ্গবীর এম.এ.জি. ওসমানী মোহাম্মদ আতাউল গনি ওসমানীর নেতৃত্বে মুক্তিফৌজ নামে একটি বাহিনী গঠন করা হয়। আচ্ছা, এরপর স্টার মার্ক দিয়ে লিখবেন 5,000 সামরিক এবং 8,000 বেসামরিক, মোট 13,000 যোদ্ধা নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। 5,000 সামরিক এবং 8,000 বেসামরিক, মোট 13,000 যোদ্ধা নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। 5,000 সামরিক এবং 8,000 বেসামরিক, মোট 13,000 যোদ্ধা নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। স্ক্রিনশট মাইরা নিলে হতো ভাই, স্ক্রিনশট মাইরা নিলে শুধু স্ক্রিনই থেকে যাবে, এটা আর ব্রেনটে ঢুকবে না, আপনার মোবাইলেই ঢুকে থাকবে। যখন লিখবেন এটা আপনার ব্রেনটে ঢুকবে। স্যার আপনার এই ক্লাসে অনেক না জানা বিষয় জানতে পারছি, এই জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। মামা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। মাসুদ রানা বলছে যে সে কত নাম্বারের সেক্টর কমান্ডার ছিল। আর এটা নিয়ে আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করব পরবর্তী ভিডিওতে। সেক্টর কমান্ডার হচ্ছে আমার এটা নিয়ে কে কোন সেক্টরে ছিল এবং কে কি বলে মানে কি কি খেতাব পাইছেন, এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। মেজর জিয়াউর রহমান ছিল কি বলে 5 নং সাব সেক্টরে কমান্ডার। মেজর জিয়াউর রহমান কমান্ডার ছিল 5 নং সাব সেক্টর। তার এরিয়া ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, মুহুরী নদীর পূর্ব অংশের সমগ্র জেলা। তার সদর দপ্তর ছিল হরিণা, ত্রিপুরা, ভারত। আচ্ছা, এই মুক্তিবাহিনী গঠনটা কমপ্লিট হয়েছে কিনা একটু বলেন তো। মুক্তিবাহিনী গঠন কমপ্লিট হলে কমপ্লিট লেখেন, আমরা নেক্সটে আগাবো। অনেক টাইম হয়ে গেছে, শেষ করতে হবে।
মেজর জিয়া 5 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। এখানে একটা খেয়াল করেন, তাহলে এখানে হবিগঞ্জ, যেটা একসময় আগে নাম ছিল তেলিয়াপাড়া, এখানে বঙ্গবীর এমএজি ওসমানী সে কি করে, মুক্তিফৌজ নামে একটি বাহিনী গঠন করে। 12 এপ্রিল 1971 মুক্তিফৌজের নাম পরিবর্তন করে বাহিনীটির নামকরণ করা হয় মুক্তিবাহিনী। মেরাজ, এ বিষয়ে পরে করলে ভালো হতো, এতে আপনার ছাত্র কমে যেতে পারে। মেরাজ ভাই, আমার ছাত্র যদি 1 লাখও থাকে আমার কি উপকার বলেন, আর আমার যদি ছাত্র একজনও না থাকে আমার কি উপকার, একটু বলবেন কাইন্ডলি, বলে যাবেন। যে থাকবে না সে থাকবে না, যার প্রয়োজন সে থাকবে। আমি আশা করি সবাই থাকবে, কারণ এটা সবার প্রয়োজন। কথাটা এভাবে বলার জন্য আসলে দুঃখিত, এভাবে মানে বলতে চাইনি আমি। এখানে যদি কেউ চলে যেতে চায় আমি তো কাউকে ভাই জোর করে রাখি নাই, তাই না? এটা সবার প্রয়োজন। আচ্ছা, 12 এপ্রিল 1971 মুক্তিফৌজ নাম পরিবর্তন করা হয়। যদি প্রশ্ন করা হয় যে মুক্তিফৌজের নাম পরিবর্তন করে কখন মুক্তিবাহিনী গঠন করা হয়, উত্তর হবে 12 এপ্রিল। মোস্ট ইম্পর্টেন্ট, যারা মুক্তিযুদ্ধ বিষয়ে 100% কোশ্চেন অ্যান্সার করতে চান তারা এই জিনিসটা মাথার ভিতরে একদম কি বলে গেঁথে রেখে দেবেন। বাংলাদেশের সরকার গঠন ও শপথ গ্রহণ বিষয়টা, বাংলাদেশের সরকার গঠন ও শপথ গ্রহণের যে বিষয়টা, বাংলাদেশের সরকার গঠন ও শপথ গ্রহণ হেডিং করেন। বাংলাদেশের সরকার গঠন ও শপথ গ্রহণ হেডিং করেন। রাইট, আমি থাকবো, সবাই থাকবে, সবাই থাকবে, ইনশাল্লাহ সবাই থাকবে। সবাই আমার খুব প্রিয়, এতদিনে সবাই আমার খুব প্রিয় হয়ে গেছে। লেখেন 10 এপ্রিল 1971 ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়, হেডিং দেন বাংলাদেশের সরকার গঠন ও শপথ গ্রহণ। যার নেটে প্রবলেম সে পরবর্তীতে আমার ভিডিওটা দেখে নেবে। 10 এপ্রিল 1971 ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়। এবার ম্যাথটা আমি অবশ্যই কন্টিনিউ করব, কারণ অনেকে, আমি তো ম্যাথ নিয়ে আগাচ্ছিলাম কিন্তু অনেকের চাহিদার কারণে আমি অন্যান্য টপিকগুলা আলোচনা করতেছি। হ্যাঁ মেরাজ, আমি তোমার কথা বলিনি, আমি অন্যদের সবাইকে বলছি, এই যে মানে মেজর জিয়া আর বঙ্গবন্ধু নিয়ে ব্যাপারটা, এখানে আমাদের এটা নিয়ে টানাটানি করা যাবে না, কারণ আমাদের যেটা কোশ্চেনে অ্যান্সার সেটাই দিতে হবে। হ্যাঁ, আমরা যদি ওই মেজর জিয়াকে ভালোবেসে মেজর জিয়ার অ্যান্সার দিয়ে আসি তাহলে কিন্তু আমরা নাম্বার পাবো না, কারণ আমাদের এখানে ভালোবাসার থেকে নাম্বারটা ইম্পর্টেন্ট। আর ইনশাল্লাহ সবাই থাকবে। লেখেন 10 এপ্রিল 1971 ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। রাষ্ট্রপতি শাসিত এই সরকারের মোট সদস্য ছিল 6 জন। লিখবেন, রাষ্ট্রপতি শাসিত এই সরকারের মোট সদস্য ছিল 6 জন। এই সপ্তাহের রুটিন অলরেডি দেওয়া হয়ে গেছে, আগামী সপ্তাহে আমি ম্যাথ রাখবো ইনশাল্লাহ। রাষ্ট্রপতি শাসিত এই সরকারের মোট সদস্য ছিল 6 জন। রাসেল, আমার সাথে থাকেন, আমার সাথে থাকেন, অ্যান্সার পাবেন, সাথে থাকেন। যারা মেহেরপুরে সরকার গঠন হয়েছে তাদের উদ্দেশ্যে বলি,
মেহেরপুরে সরকার গঠন না, মেহেরপুরে শপথ গ্রহণ হয়েছে, মেহেরপুরে শপথ গ্রহণ হয়েছে। আমরা তো পড়েছি মেহেরপুরে সরকার গ্রহণ, মেহেরপুরে মূলত শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, শপথ গ্রহণ। 10 এপ্রিল 1971 ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, লিখে নেন। বাংলাদেশের সরকার গঠন ও শপথ গ্রহণ 10 এপ্রিল 1971 ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, রাষ্ট্রপতি শাসিত। এই সরকারের মোট সদস্য ছিল 6 জন। 1 নম্বরে লেখেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মিনহাজ মিয়া, ভালোবাসা গেলে পাওয়া যাবে বাট নাম্বার গেলে চাকরি থাকবে না। হ্যাঁ, নাম্বারটা আমার ইম্পর্টেন্ট, আমরা নাম্বার পেয়ে তারপর অনেক ভালোবাসবো। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.এম. কামরুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ, বাংলাদেশের এক কলঙ্ক। পররাষ্ট্রমন্ত্রী ছিল আমি ম্যাথ ক্লাস লাইভ করতে চাই স্যার, কিছু বলবেন? মানে কি লাইভ? আপনি লাইভে জয়েন করবেন নাকি আপনি কি করবেন? মানে আমার সাথে জয়েন করবেন? একটু ক্লিয়ার করেন, আমি বুঝি নাই। এই যে 6 জন লোক, এই 6 জনের লোকের কথা কে কি পদবিতে, এটা কখনো যেন আপনারা ভুলেন। এটা মাথায় একদম গেঁথে রাখবেন সুপারগুলো দিয়ে। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.এম. কামরুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ। মিষ্টি মেয়ে কমপ্লিট, মৌসুমী রিয়া কমপ্লিট, তসলিমা কমপ্লিট, আকলিমা খান কমপ্লিট। ক্লাস নিতে চাই, কি ক্লাস নেবেন বলেন, কোন টপিকের উপরে? আচ্ছা, এরপর হেডিং করবেন শপথ গ্রহণ, এরপর হেডিং করবেন শপথ গ্রহণ। বাংলাদেশ সরকারের প্রথম বাংলাদেশ অস্থায়ী সরকারের শপথ গ্রহণ। আপনারাই দেখতে পাচ্ছেন এখানে কিছু কমেন্টসের উপরে লেখা আছে টপ ফ্যান। এই টপ ফ্যান কি আপনাদেরকে আমি একটু বিশ্লেষণ করে বলি। যারা আমার পেজের ভিতরে যত লাইভ ভিডিও বা সেভ করা ভিডিও এগুলো বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করছে, সোজা কথা আমার দেখা অনুযায়ী যারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করছে তাদের নামগুলোই আমি এখানে টপ ফ্যানে দেখতে পাচ্ছি। তো আপনারা যারা এখনও আমার পেজটাকে ভিজিট করেন না বা পেজের অন্য ভিডিও বা পোস্টগুলো দেখেননি, তারা কাইন্ডলি ভিতরে গিয়ে লাইক, কমেন্টস করে আসবেন, তাহলে আপনি টপ ফ্যানে পৌঁছে যেতে পারবেন। আর অবশ্যই প্রত্যেকটা লাইভ ভিডিও আপনাকে শেয়ার করতে হবে, প্রয়োজনীয় তথ্য যেটা আপনাকে চাওয়া হবে সেটা দিয়ে আপনি অ্যান্সার করতে হবে, তাহলে আপনি টপ ফ্যানে চলে যেতে পারবেন। আর যারা টপ ফ্যানে যাবে তাদের টপ 20 জনের জন্য থাকবে স্পেশাল একটা শিট বা সাজেশন। আচ্ছা, হেডিং করেন শপথ গ্রহণ। 17 এপ্রিল 1971 তৎকালীন কুষ্টিয়া জেলার, বর্তমানে মুজিবনগর, তৎকালীন কুষ্টিয়া জেলার, বর্তমানে মুজিবনগর, তৎকালীন কুষ্টিয়া জেলার, বর্তমানে মুজিবনগর, মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলা ইউনিয়নের
রিতা জামান স্যার, আমিও আপনার টপ ফ্যান, শুধু শো আপ করা হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রিতা জামান আসলেই টপ ফ্যান একজন আমার, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সে লাইক কমেন্ট শেয়ার করে আসতেছে। এরকম আরও কিছু আমার টপ ফ্যান্স আছে, এবং বাকি যারা টপ ফ্যান্সদের কাতারে এখনও আসতে পারেন, আমি চাই তারাও টপ ফ্যান্সে চলে আসেন। আমি আবার বলতেছি, আপনারা লিখবেন, হিডিং করবেন শপথ গ্রহণ। লিখবেন শপথ গ্রহণ। শপথ গ্রহণ। 17 এপ্রিল 1971, তৎকালীন কুষ্টিয়া, বর্তমান মুজিবনগর, তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলা, কে যেন বলছিলেন মেহেরপুর, এই দেখেন পেয়ে গেছি কিন্তু মেহেরপুর। মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেন। সরকার গঠন হয় না কিন্তু, শপথ গ্রহণ করেন। তৎকালীন কুষ্টিয়ার, বর্তমান মুজিবনগর, তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমা বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেন। আচ্ছা, এই সরকারকে প্রবাসী সরকারও বলা হয়। বর্তমান মুজিবনগর, কুষ্টিয়ার নাম মুজিবনগর না, এই যে মেহেরপুর মহাকুমা বৈদ্যনাথতলা যে জায়গাটা, ওইটার নাম মুজিবনগর। মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলা। আচ্ছা, এরপর দেখেন, এই সরকার প্রবাসে গঠিত হওয়ার কারণে এটার নাম দেওয়া হয় প্রবাসী সরকার। এই সরকার প্রবাসের কারণে এটা ভারতে গঠিত হয়েছে, ভারতের ত্রিপুরায়, ত্রিপুরার আগরতলায়, তাই এটাকে একমাত্র প্রবাসী সরকারও বলা হয়, কারণ এটা বিদেশের মাটিতে সরকার গঠিত হয়েছে। অধ্যাপক ইউসুফ আলী প্রথমে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের শপথ পাঠ করান। অধ্যাপক ইউসুফ আলী প্রথমে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে শপথ পাঠ করান। অধ্যাপক ইউসুফ আলী প্রথমে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের শপথ পাঠ করান। অতঃপর উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সরকারের অন্যান্য মন্ত্রীদের শপথ পাঠ করান। সরকারের অন্যান্য মন্ত্রীদের শপথ পাঠ করান, এবং সাথে মন্ত্রীদের সাথে সেনাপ্রধান, দেখেন সেই মুক্তিবাহিনী বা মুক্তি ফৌজের প্রধান কে ছিল, সেনাপ্রধান এমএজি ওসমানীকেও শপথ পাঠ করান। সেনাপ্রধান এমএজি ওসমানীকেও শপথ পাঠ করান। লিখবেন সবাই। অধ্যাপক ইউসুফ আলী প্রথমে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের শপথ পাঠ করান। অতঃপর উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সরকারের অন্যান্য মন্ত্রীদের শপথ পাঠ করান, এবং সেনাপ্রধান এমএজি ওসমানীকেও শপথ পাঠ করান। আর এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। এই শপথ পরিচালনা করেন আব্দুল মান্নান। এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। অধ্যাপক ইউসুফ আলী প্রথমে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের শপথ পাঠ করান। অতঃপর উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সরকারের অন্যান্য মন্ত্রীদের শপথ পাঠ করান, এবং সেনাপ্রধান এমএজি ওসমানীকেও শপথ পাঠ করান। এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন দেই, অপারেশন সার্চলাইট কি?
এক কথায় কি উত্তর দিতে পারবেন? আমি ডিটেলস চাই না, এক কথায় অপারেশন সার্চলাইট কি? এক কথায় উত্তর চাই, অপারেশন সার্চলাইট কি? কমেন্টস করবেন একটু কাইন্ডলি, অপারেশন সার্চলাইট কি? কমেন্টসে একটু জানান অপারেশন সার্চলাইট কি। মোস্ট ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন, মুক্তিযুদ্ধ থেকে ভাইবা কোশ্চেন আসবে, অপারেশন সার্চলাইট কি। একটা ভিডিও দেখছিলাম যে এক এসএসসিতে জিপিএ 5 পাওয়া স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়েছে, বলো তো বাবা অপারেশন সার্চলাইট কি, অপারেশন সার্চলাইট কি। তখন সে বলছে যে অপারেশন করার সময় যে উপরে লাইটটা জ্বালানো হয় তাকে অপারেশন সার্চলাইট বলে। তাহলে আমরা কি এটা বলবো অপারেশন সার্চলাইট কি? অপারেশনের সময়, অপারেশন করার সময় যে কাটা ছেঁড়ার সময় উপরে ডাক্তাররা লাইট জ্বালায় সেটাকে কি অপারেশন সার্চলাইট বলে? যারা বলছেন 25শে মার্চের গণহত্যা প্রায় কাছাকাছি, কিন্তু এক্সাক্ট উত্তরটা হবে, শুনে নেন সবাই, গণহত্যা না, গণহত্যা কিন্তু অপারেশন সার্চলাইট না। আপনি এক্সাক্ট উত্তর দিতে হবে। হ্যাঁ, মারাত্মক হত্যা, তারা কি বলে, কি বলে ওই যে পৈশাচিক হত্যাকাণ্ড করেছে বা জঘন্য হত্যাকাণ্ড করেছে। মূলত অপারেশন সার্চলাইট হচ্ছে যে হত্যা সামরিক অভিযানের সাংকেতিক নাম। আবার জেনে নেন, অপারেশন সার্চলাইট হচ্ছে সেই সামরিক অভিযানের সাংকেতিক নাম। 25শে মার্চ রাতের সাংকেতিক সামরিক অভিযানের সাংকেতিক নাম, এটা ছিল তাদের সাংকেতিক নাম। হত্যার পরিকল্পনা করা, কাছাকাছি, সবাই বুঝতে পারছি জিনিসটা কি। এখন বলবেন অপারেশন জ্যাকপট কি? অপারেশন জ্যাকপট কি? মৌসুমি, হ্যাঁ পারফেক্ট। অভিযানের সেই অপারেশনকে সার্চলাইট বলে, অপারেশনের কি বলে সাংকেতিক নাম হচ্ছে সার্চলাইট। হ্যাঁ, যে কি বলে হুকুমনামায় স্বাক্ষর করেন সেই অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন। আপনি জেনে রাখবেন আর্মিদের প্রত্যেকটা অপারেশনের এক একটা নাম থাকে, প্রত্যেকটা অভিযানের এক একটা সাংকেতিক নাম থাকে, যেটা দ্বারা তারা ওইটাকে আইডেন্টিফাই করে। অভিযানের নাম হবে অভিযানের সাংকেতিক নাম। অপারেশন জ্যাকপটটা কি তাহলে? এটা এটা সম্পর্কে একটু বলেন তো আমাকে, অপারেশন জ্যাকপট। পানিপথে যে যুদ্ধ হয়, তৃতীয় বিষয় কি বলে, পানিপথের যুদ্ধ। মাসুদ রানা, জানি না স্যার। যেহেতু অপারেশন সার্চলাইট আর জ্যাকপট প্রায় কাছাকাছি, তাই আমরা যেহেতু অপারেশন সার্চলাইটের সাথে আপনাকে জিজ্ঞেস করতে পারে অপারেশন জ্যাকপট কি। শুনে নেন, অপারেশন জ্যাকপট হলো পাকিস্তান হানাদার বাহিনীর বাংলাদেশের নৌপথে সৈন্য ও অন্যান্য সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করা। নৌশক্তি ধ্বংস, জ্যাকপট, গুড। যারা এই যে পানিপথে বলছে বা নৌশক্তি, তারা আসলে ব্যাপারটা বুঝছে। 25 ফেব্রুয়ারি 2009 সাল, বিডিআর। আব্দুল মমিন, এটা দিয়ে কি বুঝলাম? আমি কিছু বুঝলাম না। 25 ফেব্রুয়ারি 2009 সাল, বিডিআর। শোনেন, পাকিস্তানি সেনাবাহিনীরা যে পানিপথে বা নৌপথে তাদের সৈন্য ও
খাদ্য সরঞ্জাম বা অস্ত্র আনা নেওয়া করতো সেইটাকে বানচাল করছে মুক্তিবাহিনীর যে বা বাংলাদেশের যে কি বলে মুক্তিবাহিনীর লোকেরা, তারাই হচ্ছে গিয়ে সেই কি বলে সেই অভিযানটাই হচ্ছে অপারেশন জ্যাকপট। এক কথায় উত্তর হচ্ছে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের নৌপথে সৈন্য ও সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করা, নৌপথের সৈন্য ও পরিবহন ব্যবস্থা বানচাল করা, নৌপথে সৈন্য ও পরিবহন ব্যবস্থা বানচাল করা হচ্ছে অপারেশন জ্যাকপট। এখন বলবেন তো কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করেন? হ্যাঁ অবশ্যই, আমাদের পুরো যুদ্ধটাই তো আমাদের ভারত বাংলা যৌথভাবেই হয়েছে। কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করেন? আমরা কিন্তু শুরুতে অনেকেই অনেক কোশ্চেন পারতাম না, কিন্তু এখন পারবো। কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করেন? 26শে মার্চ। গুড। সবাই কিন্তু পারতেছি, ইনশাল্লাহ সবাই পারবো। আচ্ছা, কে স্বাধীনতার ঘোষণা করেন? অ্যান্সার কি হবে বলেন তো, কে স্বাধীনতার ঘোষণা করেন? যারা 26শে মার্চ বলছেন সবাই রাইট। কে স্বাধীনতার ঘোষণা করেন? আমি আপনাদের দায়িত্বটা আর একবার মনে করে দিই। আপনারা মিনিমাম আপনার 5 জন বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছে, কাজিন যারা চাকরির পরীক্ষা দিবে, বিশেষ করে অডিটর, আর একটা নিউজ জেনে নেন। আর একটা নিউজ জেনে যান, আজকে থেকে কিন্তু আপনার প্রাইমারির সার্কুলার বের হয়েছে। আজকে প্রাইমারির সার্কুলার বের হয়েছে। 25 তারিখ থেকে প্রাইমারি আবেদন করতে পারবেন। যারা আবেদন সংক্রান্ত ঝামেলায় পড়বেন তারা আমাকে মেসেজ করবেন, আপনার যথেষ্ট হেল্প করা হবে। আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যা আমার মেসেজে যোগাযোগ করলে আপনার সমস্যার সমাধান করা হবে। স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবে প্রথম বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? প্রাইমারি সার্কুলার হয়েছে। এখানে আপনার কি বলে পদের সংখ্যা উল্লেখ করে নাই, অনির্দিষ্ট। মিনিমাম আপনি ধরে নেন 30,000। প্রাইমারির জন্য কোন বইটা ভালো হবে? অবশ্যই আপনি প্রাইমারি নিয়োগ সহায়িকা একটা নেবেন। যে কোনো প্রফেসর হোক বা অন্য যে কোনো হোক, আপনি একটা প্রাইমারি নিয়োগ সহায়িকা নেবেন। এবার বাংলার জন্য একটা নির্দিষ্ট বই নেবেন, ইংলিশের জন্য একটা নির্দিষ্ট বই নেবেন, গণিতের জন্য একটা নির্দিষ্ট বই নেবেন, সাধারণ জ্ঞানের জন্য একটা নির্দিষ্ট বই নেবেন। শুধু প্রাথমিক নিয়োগ সহায়িকা পড়লে আপনার 100% হবে না। প্রাথমিক নিয়োগ 10 এপ্রিল না 17 এপ্রিল, 10 এপ্রিল না 17 এপ্রিল? 10 এপ্রিল 17 এপ্রিলে ভাগ হয়ে গেলেন কেন? মিষ্টি মেয়ে 17, বর্ষা 10, শাহিন আলম 10, মমিন 10। অস্থায়ী লেখা কেন সার্কুলারে? হ্যাঁ, এটা অস্থায়ী পদে, পরবর্তীতে আপনাকে স্থায়ী করা হবে। মৌসুমি 10 এপ্রিল, 17 এপ্রিল, আকলিমা খান 17 এপ্রিল, 10 এপ্রিল। স্যার একটু বইগুলোর নাম বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো, বই নিয়ে একটা রিভিউ ক্লাস করব আমি। প্রাইমারি অ্যাপ্লিকেশন, আমি অ্যাপ্লিকেশন হেল্প করব। আচ্ছা ধন্যবাদ স্যার। আবার নাকি লিখিত এক্সাম? না, লিখিত এক্সাম হবে না। এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি তাতে লিখিত এক্সাম হবে না। লিখিত বলতে এমসিকিউ হবে।
জয়নাব 17 এপ্রিল, আজিজুল 10, 5-10, 17, 10 এপ্রিল, এনি 10 এপ্রিল, হিনো 10। আচ্ছা শোনেন, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল। অস্থায়ী সরকারের শপথ বাক্য কবে পাঠ করেন? এটা হচ্ছে 17 এপ্রিল। দুটাই আপনার কনফিউশনে ফেলে দিবে যে শপথ কখন আবার কি বলে সরকার গঠন কবে। আজকে আমার এই প্রথম পর্বে মূলত সরকার গঠন পর্যন্ত আমাদের ভিডিওটা থাকবে। দ্বিতীয় পর্বে এর থেকে বেশি ইম্পর্টেন্ট, দ্বিতীয় পর্বটা আমাদের জন্য এর থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ সেখানে সেক্টর কমান্ডার, সেক্টরের অংশ, খেতাবপ্রাপ্ত কি বলে মুক্তিযোদ্ধা, এবং এখানে বিভিন্ন রকমের খেতাব আছে। এইগুলো নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে আমাদের নেক্সট, যেদিন আমরা রুটিনে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা রুটিনে নেক্সট যে ক্লাসটা রাখবো। আর আপাতত এই সপ্তাহের রুটিনটা কিন্তু আমি আমার পেজে আপলোড করেছি, যারা পান না এখনও আমার পেজ থেকে এই সপ্তাহের রুটিনটা নিয়ে নেবেন। তারপর আমি বলছি আগামীকালকে কারকের উপরে, বাংলা কারকের উপরে ক্লাস হবে। তো আগামীকালকের ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা ক্লাসটা আপনারা অবশ্যই করবেন কারকের উপরে। আর আজকে হচ্ছে আমাদের এই ম্যাথ ক্লাস কবে হবে? এই সপ্তাহে ম্যাথ ক্লাস রুটিনটা দেখবেন, আমার সঠিক মনে নাই আমি রুটিনে কি দিছি, ম্যাথ ক্লাস কি দিছি না, তবে এটুকু মনে হচ্ছে আগামীকাল বাংলা। মিষ্টি মেয়ে, স্যার বইগুলোর নাম বলেন। স্যার ম্যাথ ক্লাস ভালো হতো। ভাই ম্যাথ ক্লাস করলে তো ভালো হতো, সেটা তো আমিও বুঝছি, কিন্তু অন্যগুলোও তো করতে হবে। এখন সেটা আমি ম্যাথ ক্লাস দিয়েই শুরু করেছিলাম, আপনাদের চাওয়া পাওয়ার কারণেই হচ্ছে আমি অন্য ক্লাসগুলো ভিতরে আসছি। স্যার অপারেশন জ্যাকপটটা আরেকবার বললে ভালো হয়। অপারেশন জ্যাকপট হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী যে নৌপথে সেনা ও তাদের সরঞ্জাম আনা নেওয়া করত, সেই কি বলে পরিবহন ব্যবস্থাটাকে বানচাল করাই হচ্ছে অপারেশন জ্যাকপট। বইগুলোর নাম হচ্ছে আপনি বিভিন্ন বই নিতে পারেন, বাজারে অনেক বই নেওয়া আছে, তার ভিতরে আমার যে বইগুলো রেফারেন্স হবে, ম্যাথ ক্লাসের জন্য আপনারা খাইরুজ বেসিক ম্যাথ নেবেন, ইংলিশের জন্য মাস্টার্স ইংলিশ নেবেন, বাংলার জন্য সৌমিত্র শেখর স্যারের বাংলা বইটা নেবেন, এরপরে বা জিজ্ঞাসা বা কি বলে বাংলা জিজ্ঞাসা, আর হইছে কি বলে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের জন্য আপনি যে কোনো একটা সাধারণ জ্ঞান বই নিতে পারেন। স্যার ম্যাথ একটু বেশি করান। আচ্ছা ইনশাল্লাহ আমি নেক্সট সপ্তাহের রুটিনে ম্যাথ বেশি দেবো, আপনারা আপাতত এই সপ্তাহের রুটিনটা ফলো করেন। আপনারা আপাতত এই সপ্তাহের রুটিনটা ফলো করেন, আমরা নেক্সট থেকে আমাদের রুটিনে আমরা ম্যাথ বেশি রাখবো। আর সবাই এইগুলো ভালো করে কি বলে যেগুলো আমি পড়াচ্ছি বা করাচ্ছি এগুলো ভালো করে কমপ্লিট করবেন। সামনে এক্সাম আছে, এগুলো তো বেশি করে পড়লে শেষ হয়ে যায়, বাট ম্যাথ তো অনেক উইকনেস থাকে। হ্যাঁ ম্যাথে অনেকেই দুর্বল, এটা আমি জানি, ম্যাথ আর ইংলিশে অনেকেই দুর্বল। তো আগামী আমরা বাংলা একটা ক্লাস নিব, তারপর ইংলিশ ক্লাস নিব, এরপর আবার আগামী শুক্রবার কিন্তু আমাদের পরীক্ষা আছে, মডেল টেস্ট। সবগুলো মিলিয়ে কোন বই নিব? আপনি যে নিয়োগ পরীক্ষা দিবেন ওই নিয়োগ সহায়িকা নেবেন। দেখবেন যদি আপনি অডিটর পরীক্ষা দেন তাহলে ওই অডিটর নিয়োগ সহায়িকা পাবেন। এটা হচ্ছে আপনার কী বলে খিচুড়ি টাইপের, এর ভিতরে সব পাবেন কিন্তু 100% পাবেন না। যখন আপনি 100% নিতে হবে তখন ম্যাথের জন্য একটা স্পেসিফিক বই নিতে হবে। যখন আপনি বাংলায় 100% দিতে চাইবেন তখন বাংলার জন্য একটা 100% দেওয়ার জন্য একটা বই নিতে হবে। ইংরেজি কবে ভাই? আমার যে কী বলে সঠিক মনে নাই কত তারিখ দিছি আমি, আমার টাইম অনুযায়ী আমি ওইখানে দিয়ে নিছি, আপনি পেজ থেকে রুটিনটা ডাউনলোড করে নেবেন প্লিজ। স্যার আপনি যেগুলো করাচ্ছেন সেই সব পারলে হবে? হ্যাঁ অবশ্যই, এগুলো তো অবশ্যই এগুলো করতে হবে, এগুলো পারতে হবে, এগুলো অবশ্যই পারতে হবে। এগুলো যদি আপনি পারেন তারপর হচ্ছে অন্য কথা, এগুলো না পারে আপনি মানে না পারলে অন্যদিকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সবাইকে ধন্যবাদ, গুড নাইট। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে
আমি আজকে লাইভ ক্লাসটা শেষ করব। স্যার আজ তো প্রাইমারি বিজ্ঞপ্তি দিয়েছে। হ্যাঁ, আজকে প্রাইমারি বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিটা আমার পেজে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। ম্যাথ অ্যান্ড ইংলিশ ক্লাস। আচ্ছা, আপনারা একটু কমেন্টস করে জানান তো, আমি কি শুধু ম্যাথ ইংলিশ নিব নাকি বাংলা সাধারণ জ্ঞান নিব? আপনারা একটু কমেন্টস করে জানান যে আমি কি ম্যাথ ইংলিশ নিব নাকি বা মানে কোন কোন টপিকসগুলো, কোন কোন সাবজেক্টগুলো নিব। লাস্ট 1 মিনিট। যদি শুধু ম্যাথ নিতে বলেন আমি শুধু ম্যাথ নিব। তবে ম্যাথ ম্যাথ হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট। আমি একজন গণিত টিচার, তো ম্যাথের চেয়ে ভালো আমার কাছে আর কিছুই মনে হবে না। সবগুলো সবগুলো ম্যাথ ইংলিশ কাজী নূর স্বপ্ন সবগুলো সব মিলিয়ে নেন স্যার। সব নিলে ভালো হয় সবগুলো। শোনেন, যারা যারা এই বর্তমানে পরীক্ষা দিবেন, খুব নিকটে যদি কিছু পরীক্ষা হয়ে থাকে সেটা হতে পারে অডিটর, কিন্তু তাও কবে হয় শিওর না। কিন্তু ম্যাথ ইংলিশ, রিতা জামান ম্যাথ ইংলিশ স্যার সবগুলো নিলে ভালো হয় স্যার। ম্যাথ ইংলিশ কোন বই কিনবো? ম্যাথ আর এর জন্য কোন, ম্যাথের জন্য খায়রুজ বেসিক ম্যাথ বইটা কিনবেন। গুড নাইট স্যার, আল্লাহ হাফেজ। যারা গুড নাইট বলছেন তাদেরকে গুড নাইট। ম্যাথের জন্য খায়রুজ বেসিক ম্যাথ বইটা কিনবেন। খায়রুজ বেসিক ম্যাথের বইয়ের একটা রিভিউ আমার পেজে দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। ওই বইটা সম্পর্কে ডিটেলস বলা আছে, আপনার ভিডিওটা দেখে নেবেন। সবগুলো নিলে ভালো হয় স্যার, ম্যাথ আর ইংলিশ। আচ্ছা, আমি চেষ্টা করব ম্যাথ আর ইংলিশটা 80% নিতে, আর 20% আমি অন্য ক্লাসগুলো নেব ইনশাল্লাহ। ডিসিশন ফাইনাল। গুড নাইট, সবাই ভালো থাকবেন। লাইভটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এই চলতি যে লাইভটা চলতেছে এটাকে লাইক দিবেন, কারণ আমি দেখি ভিউ যদি হয় 50 জন লাইভে থাকে, আমার লাইক আসে 30টা, তাহলে ভাই বাকি 20 জন কই গেল? এমন করবেন না, হ্যাঁ? আপনি কয়টায় লাইভে আসবেন? ইংলিশের জন্য কিনবেন মাস্টার্স, মাস্টার্স ইংলিশ, মাস্টার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।